আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা নিউজের লাইভ অনুষ্ঠানে। আপনারা জানেন দর্শক, মেঘনা নিউজ সচরাচর যে সমসাময়িক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এবং বিভিন্ন শিক্ষামূলক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যেই অনুষ্ঠানগুলো রয়েছে বা বিশেষ ডাক্তারি সেবা নিয়েও কিন্তু মেঘনা নিউজ লাইভ করে থাকে। তারই সুবাদে আমরা প্রায় অনেক বিরতির পর আজকে একটা লাইভ সেশন শুরু করেছি। আমাদের আজকের যে লাইভ অনুষ্ঠান সেটি হচ্ছে নতুন রূপে আইএলটিএস, অর্থাৎ যারা বিদেশগামী স্টুডেন্ট কিংবা বিদেশে যেতে ইচ্ছুক, তারা যারা আইএলটিএস কমপ্লিট করেন কিংবা আইএলটিএস এক্সাম দেন, তাদের জন্য কিন্তু আজকের আমাদের এই লাইভ অনুষ্ঠানটি। সুতরাং তড়িঘড়ি করে আপনি কিন্তু জয়েন হয়ে যেতে পারেন আমাদের লাইভ অনুষ্ঠানটিতে, আর জেনে নিতে পারেন আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে আইএলটিএস এক্সাম দিবেন সেই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য। আমরা আজকে আমাদের এই নতুন রূপে আইএলটিএস কে সাজিয়েছি বিশেষ একটি কারণে, কারণ এত বছর আমরা যেভাবে আইএলটিএস পরীক্ষা দিয়ে আসছি কম্পিউটার বেসড ছিল না, সেটা ছিল কাগজ বা পেপার বেসড। আর বর্তমান সময়ে আমরা দেখছি যে আইএলটিএস এক্সামকে কম্পিউটার বেসড করা হচ্ছে, যার ফলে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারেন যারা আইএলটিএস দিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে। এই কারণেই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আইএলটিএস এর একজন চিফ ইনভিজিলেটর, যিনি আইডিপি তে কাজ করেন। তিনি হচ্ছেন খাদিজা আক্তার মিম। আমরা তার কাছ থেকে শুনে নিব আমাদের আইএলটিএস এর যে সমস্যাগুলো কিংবা বর্তমান সময়ে যে কি পরিবর্তন আসছে এবং কিভাবেই বা আপনি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে পারেন আপনাদের নিজে থেকে, এবং কিভাবে আপনি আইএলটিএস পরীক্ষায় অ্যাটেন্ড করে আইএলটিএস পরীক্ষা দিবেন সেই সম্পর্কে কিন্তু আপনি চাইলেই জেনে নিতে পারেন। তো খুব দেরি না করে চলে আসুন আমাদের লাইভ অনুষ্ঠানে, এবং আপনি আপনার যেই কমেন্টসটি আছে আপনার মনে, সেই কমেন্টসটি করতে পারেন, জেনে নিতে পারেন আপনার সেই প্রশ্নের উত্তর। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, সেই সাথে বলে নিব লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে যারা বিদেশগামী স্টুডেন্ট কিংবা আইএলটিএস দিতে ইচ্ছুক তারা যেন লাইভটি থেকে বিন্দু মাত্র হলেও কিছুটা সুযোগ সুবিধা পেতে পারে। তো আজকে আমরা নতুন রূপে আইএলটিএস পরীক্ষা এই শিরোনামে আমাদের প্রোগ্রামটি সাজিয়েছি। আমাদের প্রোগ্রামে আজকে আমন্ত্রিত অতিথি আছেন খাদিজা আক্তার মিম, যিনি আইএলটিএস চিফ ইনভিজিলেটর হিসেবে কর্মরত আছেন আইডিপি আইএলটিএস এসেনশিয়ালসে। তো আমরা তার সাথে কথা বলবো, জেনে নিব আমাদের আইএলটিএস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেক ধন্যবাদ মেঘনা নিউজের পক্ষ থেকে আপনাকে, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য, আইএলটিএস নিয়ে কথা বলার জন্য। জি, অবশ্যই। আমি IELTS এর ব্যাপারে কথা বলতে সবসময় আগ্রহী এবং IELTS নিয়ে কাজ করছি যেহেতু আমাকে এই অপরচুনিটি দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন। এইজন্য মেঘনা নিউজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও। আমরা প্রশ্নে যাব। আইএলটিএস কি আসলে, বা আইএলটিএসটা কেনই করা হয়? দেখুন, IELTS হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। IELTS টা হচ্ছে যারা আমরা বাংলায় কথা বলি বা আদার্স ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমরা যদি একটা আ ইংলিশ ভাষাভাষী এরকম কান্ট্রিতে যেতে চাই, তখন আমাদেরকে এই IELTS টা দিতে হয়। যেন এই অ্যাকুরেসি বুঝে বা আমাদের প্রফিসিয়েন্সি বুঝে তারপর আমরা ওই কান্ট্রিতে প্রবেশ করতে পারি এবং আ আমাদের দৈনন্দিন জীবনে যে কার্যক্রমগুলো সেগুলো চালিয়ে যেতে পারি। জি, অনেক ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, যারা বিদেশগামী স্টুডেন্ট আছেন কিংবা যারা স্টুডেন্টরা বিদেশে লেখাপড়া করতে ইচ্ছুক, তাদের কিন্তু একটা প্রাথমিক রিকোয়ারমেন্ট হিসেবে কিন্তু আইএলটিএস এক্সামটা দেওয়া দেওয়া লাগে। জি, আমরা অবশ্যই। সাধারণত দেখি যে কারা আইএলটিএস করে। আমরা দেখেছি বিভিন্ন দেশ রয়েছে বিদেশে। তো সবগুলো দেশের ক্ষেত্রে কি আইএলটিএস ম্যান্ডেটরি কিনা, বা সচরাচর কোন দেশগুলোতে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট থাকে? IELTS এর রিকোয়ারমেন্ট মূলত USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং বিশ্বের প্রায় ১৪০ প্লাস কান্ট্রিতে কিন্তু IELTS এর রিকোয়ারমেন্টস টা থাকে। অ্যান্ড IELTS এর রেজাল্ট গুলো অ্যাকসেপ্টেড হয়ে থাকে বিভিন্ন অর্গানাইজেশনস এ, স্কুলে, অফিসিয়াল কাজে এবং জেনারেল ওয়ার্কার ভিসায়ও কিন্তু IELTS এর জন্য আ এরকম রিকোয়ারমেন্ট থাকে। যারা আচ্ছা। নরমালি কাজ করতে যেতে যাচ্ছেন ইউরোপ কান্ট্রি গুলোতে অথবা USA, UK তে, সেক্ষেত্রেও কিন্তু এই IELTS টার প্রয়োজনীয়তা অনেক বেশি। যেহেতু একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, তো আমরা যদি ভুল না করি তাহলে যেকোনো ইংলিশ ভাষাভাষী দেশে কিন্তু এটা জানাটা জরুরি হয়ে পড়ে।
জি, অবশ্যই। আমরা জানতে চাইবো মূলত আইএলটিএস যেহেতু ইংলিশেরই একটা শাখা, আমরা যদি জেনে থাকি বা টেস্টিং সিস্টেম যদি জেনে থাকি, তাহলে আমরা যেই একাডেমিক সিস্টেমে ইংরেজি পড়ে থাকি কিংবা ইংরেজি সাবজেক্টে আমরা যে পড়ি, তো আপনার কাছে জানতে চাইবো আইএলটিএস এর সাথে একাডেমিক ইংলিশের পার্থক্যটা কোথায় বা কতটুকু? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। মূলত আমরা যে একাডেমিক ইংলিশটা পড়ি এটা গ্রামার রিলেটেড, লিটারেচার রিলেটেড। হ্যাঁ, আমাদের জন্য একটা নির্ধারিত বই থাকে, সেই বইটা পড়ে আমাদেরকে এক্সাম সেন্টারে যেয়ে বসতে হয় হলে। অ্যান্ড আমাদের ফোকাস পয়েন্ট থাকে মার্কিং সেক্ষেত্রে। অ্যান্ড গ্রামারের ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসির দরকার হয়, গ্রামারের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট সিলেবাস থাকে। বাট আইএলটিএস এর ক্ষেত্রে এটার পুরোপুরি ভিন্ন, কারণ আমরা আইএলটিএস এর ক্ষেত্রে আমাদের প্রয়োজন কি, মানে আপনি কতটা গুড কমিউনিকেটর হতে পারেন এইটার ফ্লুয়েন্সিটা চেক করা হয়, বা এইটাই টেস্ট করা হয় যে আসলে উনি কতটা ভালো ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারেন, বুঝতে পারেন, লিখতে পারেন। অল ওভার অল ওভার ব্যান স্কোরটা হয়ে থাকে এটার উপর। কিন্তু আইএলটিএস এ কিন্তু ব্যান স্কোরটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। 0 থেকে 9 পর্যন্ত ব্যান স্কোর থাকে, যেটা নাকি আমাদের একাডেমিক ইংলিশে থাকে না। সচরাচর আমরা 100 মার্কিং করে থাকি, ছোট থেকে বড় হই, আমরা কিছু ভোকাবুলারি শিখি। কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে কিন্তু বেসিক থেকে নিয়ে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভোকাবুলারিটা হয়ে থাকে। আপনি বেসিক লেভেলের ভোকাবুলারি যদি বেসিক লার্নার্স হন, তাহলে সেই ক্ষেত্রে সেই ভোকাবুলারিটার উপর প্রায়োরিটি দেওয়া হয়। অ্যাডভান্সড হলে আইএলটিএস এর ক্ষেত্রে, অর্থাৎ ডেইলি আমরা যে ইংলিশ কমিউনিকেট করি, সেক্ষেত্রে অ্যাডভান্স ভোকাবুলারি যেগুলো, সেটাতে প্রায়োরিটি দেওয়া হয়। আর একাডেমিক ইংলিশ হচ্ছে মূলত আমরা কেন করি? পরীক্ষায় ভালো করার জন্য। এসএসসি এবং এইচএসসি লেভেলে আমরা মূলত ফোকাস দিয়ে থাকি গ্রামাটিক্যাল রাইটিং, গ্রামারের যে প্রবলেম, আর্টিকেল, প্রিপোজিশন এন্ড আদার্স যে প্যাটার্নের কোয়েশ্চেন প্যাটার্ন থাকে সেটার উপর। কিন্তু আইএলটিএস এ কিন্তু অল ওভার আপনাকে লিসেনিং, রিডিং, রাইটিং এবং আপনি কতটা ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন সেটার উপর ডিপেন্ড করে। সো ইজ হ্যাঁ, অবশ্যই আমরা যদি একাডেমিক ইংলিশে ভালো করি, আমাদের আইএলটিএস এর প্রিপারেশনটা নিতে খুব কম সময় লাগবে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনাকে একাডেমিক ইংলিশ জানা থাকলেও আইএলটিএস এর প্রিপারেশন নিতে হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে গুছিয়ে আমাদেরকে বলার জন্য। আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই আইএলটিএসটাকে ভিন্নভাবে প্রেজেন্ট করা হয় এবং যারা ইংলিশে ভালো তাদেরকেই বলা হয়ে থাকে যে আইএলটিএস এক্সামের ক্ষেত্রে তাদের জন্য এক ধাপ এগিয়ে থাকা হয়। তো দর্শক, আপনারা যারা আছেন খুব সহজেই বুঝতে পেরেছেন আশা করি আমাদের একাডেমিকের সাথে আইএলটিএস এক্সামের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা। আমরা যদি আপনার কাছে জিজ্ঞাসা করি, যেমন আমরা দেখি অনেক ক্ষেত্রে আহ আইএলটিএস এক্সামের ক্ষেত্রে প্রিপারেশনের যে বিষয়টা থাকে, যে অনেক শিক্ষার্থীরা এমনটা মনে করেন যে আমরা আইএলটিএস দিতে গেলে কতটা সময় নিয়ে আসলে আইএলটিএস পড়া লাগবে, যেহেতু আমরা ইংলিশটা 12 বছর 13 বছর যাবত পড়ি স্কুলে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টের পরে মানে এইচএসসি পরীক্ষার পর যদি আইএলটিএস এক্সাম দিতে চাই, সেক্ষেত্রে আমি কতটুকু সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে আইএলটিএস এক্সাম দিতে পারবো, এটার যদি একটু বলতেন। আচ্ছা, যারা এসএসসি এবং এইচএসসি লেভেল পার করে এসে আইএলটিএস এ প্রিপারেশন নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, এসএসসি এবং এইচএসসি লেভেলে যদিও আপনি গ্রামাটিক্যাল রুলস সম্পর্কে আহ, সজাগ আছেন এবং আপনি গ্রামাটিক্যাল রুলস কি সবকিছুই আপনি জানেন, তবুও আপনার ফ্লুয়েন্সি কতটুকু সেটা হচ্ছে ডিপেন্ড করছে আইএলটিএস এর ক্ষেত্রে। লাইক আপনি বেসিক বেসিক লেভেলে আছেন, ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, নাকি অ্যাডভান্স লেভেলে আছেন, আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। যদি আপনি বেসিক লেভেলে থাকেন, সেক্ষেত্রে আপনাকে 5 থেকে 6 মাসের মতো সময় লাগবে। আপনি হচ্ছে বেসিক লেভেলে থাকলে মূলত ফ্লুয়েন্সি, সিম্পল রাইটিং, গ্রামার অ্যাকিউরেসির দিকে ফোকাস করবেন। আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার সময় লাগতে পারে মূলত, আহ, আমরা বলে থাকি যে 3 থেকে 4 মাসের মতো সময় লাগবে। কিন্তু আপনাকে ডেইলি, অর্থাৎ আপনাকে ডেইলি 3 থেকে 4 ঘন্টা বাসায় বসে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। উইদাউট প্র্যাকটিস আইএলটিএস একটা ভালো ব্যান্ড স্কোর পাওয়া কখনোই পসিবল না। ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন, অর্থাৎ যারা যারা ইংলিশে কথা বলতে পারছেন ভালো মতো, ইংলিশে কথা বুঝতে পারছেন, ভোকাবুলারি গুলো ইউজ করতে পারছেন, এবং কোহেরেন্স, অর্থাৎ আপনি কতটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারছেন, এটা যদি আপনি এক্সামিনারদের সামনে তুলে ধরতে পারেন, অথবা আপনি কত ভালো গুড কমিউনিকেটর, এগুলো যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে আপনার ফোকাস পয়েন্ট থাকবে যে আপনি কত ভালোভাবে প্র্যাকটিস করছেন। আইএলটিএস এর জন্য প্র্যাকটিস করতে হবে ডেইলি।
ডেইলি করতে হবে। সে এইচএসসি লেভেল পার করে এসেও তাকে কিন্তু ডেইলি 3 থেকে 4 ঘন্টা মতো সময় দিতে হবে। তা না হলে গুড একটা ব্যান্ড স্কোর পাওয়া তার জন্য কখনোই সম্ভব না। আর মূলত যারা নাকি একদমই ভালো লেভেলে, অর্থাৎ ব্যান্ড স্কোর 7 পয়েন্ট থেকে 8.5 পর্যন্ত আশা হুম করছেন, 7.5 থেকে 8.5 মূলত ইউএসএ, ইউকে এগুলো কান্ট্রিতে অনেক বেশি প্রয়োজন হয়। ইউরোপিয়ান কান্ট্রিতেও কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে 7.5, 7 এরকম ব্যান্ড স্কোর প্রয়োজন হয় অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। তো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাকে আগে ঠিক করতে হবে যে আসলে আপনি কোন ব্যান্ড স্কোরটা চাচ্ছেন। সেই অনুযায়ী আপনাকে ডেইলি অবশ্যই পড়ার টেবিলে বসতে হবে, কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে 10 থেকে 15টার মতো ভোকাবুলারি শিখতে হবে। হায়েস্ট গেলে 10টা ভোকাবুলারি নতুন শিখতে হবে, সেটা প্র্যাকটিস করতে হবে। আপনার ভোকাবুলারি গুলো বেসিক কিনা নাকি ইন্টারমিডিয়েট লেভেলের অথবা অ্যাডভান্স লেভেলের, সেটা আপনাকে চেক করতে হবে। সো এইচএসসি এর পরে যারা আইএলটিএস দিচ্ছেন তাদের ক্ষেত্রে আমার এটাই সাজেশন যে নট অনলি আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের পাশাপাশি আপনাকে অবশ্যই অবশ্যই ফিডব্যাক নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কার থেকে ফিডব্যাক নেবেন, তাই তো? ফিডব্যাক নেবেন অবশ্যই যারা আইএলটিএস এক্সাম দিয়েছে, ভালো ব্যান্ড স্কোর করেছে, কিংবা যারা আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন বর্তমানে, তাদের থেকে আপনি ফিডব্যাক নিতে পারেন। অথবা আপনি ফিডব্যাক নিতে পারেন যারা আপনার টিচার্স ছিল, ইউনিভার্সিটি টিচার্স, প্রফেসর্স অ্যান্ড আদার্স আপনার সাথে রিলেটেড, যারা ইংলিশে ভালো, তাদের থেকেও কিন্তু ফিডব্যাকটা নিতে পারেন। এইটাই আর কি। যেহেতু কিছুক্ষণ আগে ভোকাবুলারির বিষয়টা চলে আসছে, অনেকের এরকম একটা অভিযোগ থাকে কিংবা একটা আগ্রহ থাকে বা আকাঙ্ক্ষা থাকে যে ভোকাবুলারি আমরা প্রতিনিয়তই পড়ছি, কিন্তু এই ভোকাবুলারি গুলো মনে রাখার কি কোনো ইজি ট্রিক্স আছে কিনা, বা কিভাবে আমরা এটা মনে রাখতে পারি? অনেকের একটা কমপ্লেইন থাকে যে ভোকাবুলারি অনেক পড়ি কিন্তু মনে থাকে না, আমরা এটা মনে রাখতে পারি কিভাবে? ওকে, ভোকাবুলারি মনে রাখার সবচেয়ে ভালো আইডিয়া হচ্ছে আপনি হচ্ছে সাইকোলজিক্যাল একটা গেম খেলবেন, নিজের সাথে একটা সাইকোলজিক্যাল গেম খেলবেন। সেটা কিভাবে? আপনি ভোকাবুলারিটা পড়বেন, পড়ে সেটা নিয়ে আপনি নিজে নিজে একটা বাক্য লিখবেন নোটবুকের মধ্যে। হ্যাঁ, হুম সেই নোটবুকের লেখা যে বাক্যটা সেটাকে আপনি হুম রিপিট করবেন, নিজে থেকে রিপিট করবেন। হুম এরপর আপনি अगेन আপনি 5টা ভোকাবুলারি আজকে শিখেছেন, কালকে হুম সেই 5টা ভোকাবুলারি আবার রিভিশন দিবেন। এভাবে হুম আপনি আবার পরের দিন 7টা ভোকাবুলারি শিখলেন, সেটা আপনার হুম পুরাতন শেখা যে 5টা ভোকাবুলারি সেটার সাথে অ্যাড হয়ে 5 এবং 7 যোগ হয়ে যাবে। হ্যাঁ, আপনি ওটাকে আবার রিভিশন দিবেন। আপনি উইকলি সেটা সবগুলোকে একসাথে করে আবার রিভিশন দিবেন, প্লাস হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে আপনি সেই ভোকাবুলারি গুলো ইউজ করে সবার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবেন। অথবা যারা ইংলিশটা ভালো বুঝে, কমিউনিকেট করতে পারে, তাদের সাথে ওই ভোকাবুলারি গুলো ইউজ করবেন। দেখবেন ভোকাবুলারি গুলো একদম আপনার কাছে ইজি হয়ে গিয়েছে এবং আপনি সহজেই ভোকাবুলারি গুলো মনে রাখতে পারছেন, কোনো হ্যাসেলই হচ্ছে না। ইভেন ভোকাবুলারি গুলোর সাথে খেলাটাই হচ্ছে এখানে মেইন। আমার মনে হয় এটা হচ্ছে একটা পাজল গেমের মতো, আপনাকে এটা নিয়ে খেলতে হবে, এটা নিয়েই থাকতে হবে। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই এটাকে ইউজ করতে হবে। আপনার রাইটিং এ ইউজ করতে হবে, আপনার স্পিকিং এ ইউজ করতে হবে। আপনি যখন শুনছেন ভোকাবুলারি গুলো, নতুন কোন কোন ভোকাবুলারি আপনার কানে আসছে, সেগুলো কিন্তু আপনাকে একটু অ্যাকুরেটলি দেখতে হবে। সো এভাবেই হচ্ছে ভোকাবুলারি আয়ত্ত করা যায়। এছাড়া আপনি ভোকাবুলারি চাইলে মুখস্থ করলেন, তার 10 দিন পর আবার রিভিশন দিলেন, এভাবে ভোকাবুলারি কখনোই মনে থাকবে না। এটা শুধুমাত্র আপনার সময়ের অপচয় হবে আমি মনে করি। ধন্যবাদ। আরেকটা বিষয় আমি যদি জানতে চাই আপনার কাছে, যে ভোকাবুলারি, নতুন ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আমরা আসলে কোথা থেকে ভোকাবুলারি গুলো নিব? অনেকেই যেটা সাজেস্ট করে যে ডেইলি নিউজ পেপার যেগুলো আছে, ইংরেজি সংবাদ পত্রিকা যেগুলো আছে, আমরা সেখান থেকে নিতে পারি, অথবা বিভিন্ন আর্টিকেল আছে ইন্টারনেটে, সেখান থেকে নিতে পারি, অথবা আমরা যে আইএলটিএস এর বইগুলো পড়ি সেই বই থেকে নিতে পারি, অথবা আমরা আমাদের একাডেমিক বই থেকে নিতে পারি। আসলে কোন জায়গা থেকে বা কোন সোর্স থেকে নিলে সবচাইতে বেশি ইফেক্টিভ হবে বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, ভোকাবুলারির সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে যে আপনি কোন জিনিসটা পড়তে সবচেয়ে বেশি ভালোবাসেন, পছন্দ হুম করেন। এমনও তো হতে পারে যে আপনি নিউজের আর্টিকেল পছন্দ হচ্ছে না, কিংবা এমন হুম কোনো আর্টিকেল বা আপনার কোনো লিটারেচার আপনার মানে হেডেক মনে হচ্ছে যে এটা পড়লে আপনার খুবই সময়টা টাইম কনজিউমের ব্যাপার হয়ে যাচ্ছে। তখন হুম সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি হুম ইংলিশ পডকাস্ট ডেইলি আমরা শুনি, ইংলিশ পডকাস্ট শুনবো, শোনার পর কিছু না কিছু নতুন ওয়ার্ড কিন্তু আমাদের কানে চলে আসবে, রাইট? সো হুম আমরা যে কোনো সোর্স থেকে, যে সোর্সটাতে যে কোনো একটা আর্টিকেল, লাইক আমি
একটা বিষয় বা টপিক সম্পর্কে জানতে পছন্দ করি, শিখতে পছন্দ করি, আমি ওইটা ব্যাপারে আমরা গুগলে সার্চ দিতে পারি, এবং সেই আর্টিকেলটা পড়ার সময় যখন আমি দেখবো যে হ্যাঁ আমার কাছে ওয়ার্ডটা একদম নিউ, তখন আমি কি করব? তখন আমি একটা নোটবুক আমার কাছে রাখবো, হ্যাঁ, নোটপ্যাড রাখবো, আমার ফোনে রাখবো, অথবা আমার কাছে রাখবো, একটা হ্যান্ড নোট রাখবো, সেই হ্যান্ড নোটের মধ্যে আমি সরাসরি লিখে ফেলবো। সময় না পেলেও সেটা কপি পেস্ট করে আমরা আরেকটা জায়গায় রেখে দিব, যেন যখন আমি সময় হবে আমি সুন্দর মতো নোটগুলো গুছিয়ে ফেলতে পারি, যে আজকে আমি এগুলো ভোকাবুলারি গুলো শিখেছি। এবং ওই যে ভোকাবুলারি ওয়ার্ড গুলো, সেগুলো বিভিন্ন ভাবে আমি গুগলে সার্চ দিয়ে দেখতে পারি যে এটা কোন কোন ওয়েতে আরো ইউজ হয়েছে, অথবা ইউটিউবে এগুলো কিভাবে ইউজ হয়েছে, এটার অ্যাডভান্স লেভেল গুলো কি, এই যে ভোকাবুলারি গুলো শিখলাম এটার অ্যাডভান্স ভোকাবুলারি গুলো কি? কিংবা আমি কত ওয়েতে এই ভোকাবুলারি গুলো ইউজ করতে পারি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে। একটা কারেক্ট ওয়ে কি সেটা আমি হচ্ছে আমার মাথায় কি করব, ম্যাথমেটিক্যাল একটা ওয়েতে অ্যানালাইসিস করে নিজের মতো করে গুছিয়ে নিব পড়াটা। তো সেটার অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ জি জি সে যে সুন্দর করে বলার জন্য, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমরা বাংলা মিডিয়াম থেকে এসেছি বা বাংলা ভার্সন থেকে এসেছি, তাদের এই কোশ্চেনটা থাকে বা অভিযোগটা থাকে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভোকাবুলারি পড়ি কিন্তু মনে রাখি না। তো তাদের ক্ষেত্রে বলবো যে দর্শক, আপনি যদি আমাদের লাইভটি দেখে থাকেন তাহলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমরা ভোকাবুলারিটা সহজেই মনে রাখতে পারি। আর আপনাদেরকে কিছুটা বলে নিতে চাই, আমরা কিন্তু আজকে আইএলস এর নতুন রূপে আইএলস সম্পর্কে একটি অনুষ্ঠান সাজিয়েছি। আপনি চাইলে আপনার মনে যে প্রশ্নটি রয়েছে আইএলস সম্পর্কে, কিংবা কেউ যদি বিদেশে যেতে চান বা বিদেশে যেতে ইচ্ছুক কিংবা আইএলস পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা কিন্তু আজকের অনুষ্ঠানে কমেন্টস করতে পারবেন, জানাতে পারবেন আপনার মতামত কিংবা প্রশ্ন। আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরটি জেনে নিতে চাইবো। আমাদের আমন্ত্রিত অতিথি আজকে আইএলস ইনভিজিলেটর, চিফ ইনভিজিলেটর আইটিভিতে আছেন। আমরা তার কাছে যাব, জানতে চাইবো শুধুমাত্র কি বাহিরে যাওয়ার জন্যই কি কেউ আইএলস করে, এছাড়া অন্য কোনো অবজেক্টিভ কি রয়েছে কিনা আইএলস এর? অবজেক্টিভ, হ্যাঁ অবশ্যই, শুধুমাত্র বাইরে যাওয়ার জন্য আইএলটিএস করে ব্যাপারটা হচ্ছে যে আইএলটিএস এর লক্ষ্যটা কি করার পিছনে সেটার উপর ডিপেন্ড করছে। এখন কেউ যদি আইএলটিএস ইনস্ট্রাক্টর হতে চায় সেক্ষেত্রে সে আইএলটিএস করতে পারে, সে বাংলাদেশে বসেও কিন্তু আইএলটিএস ইনস্ট্রাক্টর হতে পারে। লাইক এমন যদি হয় যে হ্যাঁ তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ, অথবা যে কোনো ইউনিভার্সিটিতে সে টিচার হিসেবে আছে, কিন্তু উনি চাচ্ছেন যে ইংলিশ প্রফেসর, উনি হচ্ছে ইংলিশে প্রফেসর, কিন্তু উনি চাচ্ছেন যে আইএলটিএস ইনস্ট্রাক্টর হতে কিংবা আইএলটিএস স্পিকিং টেস্ট গুলো নিতে। তখন সেক্ষেত্রে উনি কি করবেন, উনি দেশে বসে আইএলটিএসটা কমপ্লিট করবেন, এবং আইএলটিএস এর ব্যান্ড স্কোরটা হতে হবে 8.5 এন্ড আপার 9 অ্যাবোভ, বাট অবশ্যই 8.5 থাকতে হবে। সো ঘরে বসে মানে যারা হচ্ছে বাহিরে না যেয়ে শিখতে চাচ্ছেন তাদের লক্ষ্যটা এটাই হয় যে হ্যাঁ সে এক্সামিনার হবে অথবা হচ্ছে ইনস্ট্রাক্টর হবে আইএলটিএস এর, এটাই আর কি। এছাড়া আমার মনে হয় না অন্য কোনো উদ্দেশ্যে মানুষ আইএলটিএস করবে উইথাউট গোয়িং টু ইউরোপ অর আদার কান্ট্রিজ, আমার মনে হয় যেটা। ওকে, থ্যাংক ইউ। আমরা এবার আমাদের অনুষ্ঠানের একেবারে মূল ক্রুশিয়াল যে কোশ্চেন আমরা সেটা জানতে চাইবো। আমরা এতদিন দেখে আসছি কিংবা এত বছর দেখে আসছি আইএলটিএস এক্সামে সাধারণত একটা ডেট ফিক্সড করা থাকে, যেখানে স্পিকিং এর জন্য আর বাকি তিনটা মডিউল আমরা যতটুকু জানি লিসেনিং, রিডিং এবং রাইটিং, এটা একটা ডেট ফিক্সড করে থাকে। পেপার বেসড এক্সাম ছিল যাকে বলবো আমি। বর্তমান সময়ে যেটা আমরা শুনেছি যে কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম নেওয়া হবে। তো এই ক্ষেত্রে পেপার বেসড থেকে কম্পিউটার বেসড আইএলটিএস এক্সামটা প্রসেসিংটা কিভাবে হবে, এই বিষয়টা ডিটেইলসে আমাদেরকে একটু বলবেন। দেখেন কম্পিউটার বেস আইএলটিএস তো আগে থেকেই ছিল, বাট যেহেতু পেপার বেস এক্সাম কিন্তু সবাই ফ্লেক্সিবল ছিল, অনেকেই ফ্লেক্সিবল ছিল পেপার বেস এক্সামে, কিন্তু যাদের নাকি টাইপিং এ একটু প্রবলেম অথবা কম্পিউটার রিলেটেড মানে কাজ বুঝতে কষ্ট হয়, তারা কিন্তু পেপার বেস এক্সামই দিয়ে থাকতেন। রেজিস্ট্রেশন প্রসেস সেমই থাকবে, যেভাবে ইউজুয়ালি সবাই রেজিস্ট্রেশন করে আসছে আইডিপি, এসেনশিয়ালস থেকে অথবা ব্রিটিশ কাউন্সিল থেকে। রেজিস্ট্রেশন প্রসেস সেম ওয়েতেই হবে, কিন্তু এখানে ডিফারেন্স হচ্ছে যে রেজিস্ট্রেশন করার পর আপনাকে দুই দুই ধাপে পরীক্ষাটা দিতে হবে না আর কি। লিসেনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং একই দিনে হয়ে যাবে, 4টা মডিউল একই টাইমে হয়ে যাবে, এন্ড সেক্ষেত্রে আপনার কোনো হ্যাসেল হবে না। যদি কেউ চায়, পরবর্তীতে যেটা বলবো যে পরিবর্তনগুলো কি হয়েছে, পরিবর্তন বলতে কম্পিউটার বেস আইএলটিএস এর ক্ষেত্রে যেমন
অ্যাকিউরেসিটা আর কি, টাইমিংটা, আপনি কিন্তু হুম টাইমিং দেখতে পাচ্ছেন। আপনার টাইমিং এর পর আপনি যদি রাইটিং পার্টে কোনো ওয়ার্ড লেখেন, সেক্ষেত্রে আপনার ওয়ার্ড কাউন্টিংটা কিন্তু আপনাকে নিজে থেকে গুনে গুনে বের করতে হচ্ছে না হুম যে হুম 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 আসলে আপনি কতগুলো অটোমেটিক্যালি ওয়ার্ড দেখা যাচ্ছে। লিখেছেন। এটা অটোমেটিক্যালি দেখা যাচ্ছে। প্লাস হচ্ছে আপনাকে ভালো মানে হ্যান্ড রাইটিং ভালো করারও কোনো রকমের দরকার নাই। হুম ইউজুয়ালি আমরা যখন এক্সাম নিতে মানে নিচ্ছি বা দায়িত্বে থাকছি, তখন দেখি যে হ্যাঁ, অনেক সময় অনেকের রাইটিং বোঝা যায় না, স্পষ্ট না, এরকম হুম হতে পারে। হুম তখন হুম ক্যান্ডিডেট বেলায় কি হয় যে রাইটিং বোঝা না গেলে কিন্তু মার্কটা মার্কস কমে অটোমেটিক্যালি আসে। ব্যান্ড স্কোরটা কমে আসে। বাট হুম এক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু থাকছে না, রাইটিং এর হুম প্রবলেম থাকছে না, আপনার টাইমিং এর প্রবলেম থাকছে না, আপনাকে ওয়ার্ড গুলো কিন্তু কম্পিউটার বেসড হুম মানে কাউন্ট করতে হচ্ছে না। হুম আর সবচেয়ে সুবিধাজনক কি যে হ্যাঁ, আমরা আইএলটিএস পরীক্ষাটা যখন শেষ হয়ে যেত, তখন হুম টাইমটা শেষ হওয়ার সাথে সাথে বলতাম যে পুট ডাউন ইউর পেন্স। এখন কিন্তু হুম সেটা না, এখন স্ক্রিনটা চলে হুম যাচ্ছে, সাথে সাথে আপনার ওই হুম টাস্কটা লেখার সময় শেষ, তার মানে ওই পেজটা চলে যাবে, নিউ করে কোয়েশ্চেন আপনার সামনে চলে আসবে। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে কম্পিউটার বেসড সিস্টেম। আমার মনে হয় যে যারা পেপার বেসড এর ছিলেন আর কি, প্রিপারেশন নিয়েছিলেন যে পেপার বেসড এক্সাম দিবেন, তাদের জন্য শুধুমাত্র একটা প্রবলেম হবে যে তাদের টাইপিং হুম স্পিড অ্যান্ড অবশ্যই কনফিডেন্সটা। যেহেতু তারা পেপার বেসে লিখতে লিখতে অভ্যস্ত, তাদের কনফিডেন্ট লেভেলটা কম্পিউটার দেখলে একটু কমে যেতে পারে, রাইট? সো হুম সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, এটা বড় কোনো ইস্যু না, মেজর কোনো ইস্যু না। এটার সলিউশন একটাই, যে আপনাকে 20 থেকে 30 মিনিটের মতো ডেইলি হচ্ছে বসে একটু টাইপিংটা প্র্যাকটিস করতে হবে। যেটা পেপারে আমরা প্র্যাকটিস করতাম, সেটা কম্পিউটারে করতে হবে। এইটাই, কিন্তু কম্পিউটার বেসড অনেক অনেক সুবিধা আছে। যেমন আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন, এবং আপনার হচ্ছে আইএলটিএস এর ডে গুলো আর কি, প্রায় প্রতিদিনই কিন্তু কম্পিউটার বেসড আইএলটিএস গুলো নেওয়া হয়। সো হুম সেক্ষেত্রে আপনার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন করে ওই ডেটের মধ্যে আইএলটিএস টেস্টটা দিয়ে দিতে পারছেন। পেপার বেসডে আবার আরেকটা ব্যাপার ছিল যে আপনি এক্সাম দেওয়ার 13 ডেজ পরে আপনি রেজাল্টটা চলে আসতো, এন্ড আমরা হুম অ্যানাউন্স করে দিতাম যে হ্যাঁ, আপনাকে 13 ডেজ পরে আপনার রেজাল্টটা আসবে। বাট কম্পিউটার বেসডে এটা খুবই দ্রুত হয়ে যায়। 3 থেকে 5 দিনের মধ্যে কম্পিউটার বেস আইএলটিএস এর রেজাল্টটা হাতে চলে আসে। হ্যাঁ, প্রবাবলি 3 ডেজ, 3 ডেজ লাগে। এর মধ্যে হুম আপনি কিন্তু আইএলটিএস এর রেজাল্টটা পেয়ে গেলে আপনি যে কোনো কান্ট্রিতে বা আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনি আইএলটিএসটা দিচ্ছেন, সেই উদ্দেশ্যের জন্য আপনি অ্যাপ্লাই করে স্টার্ট করে দিতে পারেন। আপনার কোনো প্রবলেমও হচ্ছে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি একটু অ্যাড করতে চাই এখানে, হুম এখানে কিন্তু পেপার বেসড আইএলটিএস এ যেমন হচ্ছে আপনার কোনো রিটেক সিস্টেম ছিল না। অর্থাৎ আপনি যে কোনো মডিউলে যদি খারাপ করতেন, সেক্ষেত্রে আপনাকে রিটেকের কোনো চান্সেস ছিল না। কিন্তু কম্পিউটার বেসডে আপনি 3টা মডিউলের মধ্যে যে কোনো একটিতে কিন্তু রিটেক দেওয়ার মতো চান্সেসটা পাচ্ছেন। অর্থাৎ রিডিং, লিসেনিং অ্যান্ড রাইটিং এর মধ্যে যে কোনো একটাতে আপনি রিটেক দিতে পাচ্ছেন আবার, খারাপ হলে। ছোট্ট করে আরেকটা জিনিস জানতে চাইবো, আম, যে যেহেতু প্যাটার্ন গুলো চেঞ্জ হয়েছে, তো আমাদের পেপার বেস থেকে অনলাইন বেস যেটা কম্পিউটার বেসড, এই ক্ষেত্রে কি এক্সাম ফি এর কোনো চেঞ্জ হয়েছে কিনা একটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের এক্সাম সেন্টারে গিয়েই তো পরীক্ষা দিতে হবে সশরীরে উপস্থিত থেকে, নাকি বাসায় বসে জি। কম্পিউটার সেটের সামনে পরীক্ষা দেওয়া যাবে? হ্যাঁ, অনলাইন সিস্টেম তো অবশ্যই এখনো আছে। হ্যাঁ, অনলাইনেও আপনি বাসায় বসে কম্পিউটারে আইএলটিএস দিতে পারবেন। এটা আগেও ছিল, এটা এখনো আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে যারা হচ্ছে ভ্যানিউ থেকে এক্সাম দিবেন তাদের জন্য বলছি, হুম ভ্যানু থেকে যারা এক্সাম দিবেন তাদেরকে অবশ্যই আগের মতোই রেজিস্ট্রেশন করে ভ্যানুতে যেয়ে এক্সামটা দিয়ে দিতে হবে। আর ভ্যানুতে যেয়ে দিলে সুবিধা হচ্ছে যে আমরা হচ্ছে হেল্প করতে পারি। আমরা যারা ইনভিজিলেটর আছি তাদের সাথে থেকে তাদের যে কোনো ধরনের প্রবলেম বা ইস্যু ফেস করলে কিন্তু আমরা সরাসরি সেটা সলভ করে দিতে পারি। এটা হচ্ছে ভ্যানুতে এক্সাম দেওয়ার যে আহ, সুবিধাটা, সেটা আর কি শেয়ার করলাম। এছাড়া যে এক্ষেত্রে ফি এর আমরা কথা, আমরা হ্যাঁ, বাসা থেকে যদি এক্সাম দিতে চাই, সেক্ষেত্রে যদি কম্পিউটার কোনো কারণে হ্যাং করে, কিংবা ইলেকট্রিসিটির ব্যাপার থাকে বা নেটওয়ার্কের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে দায়ভারটা আসলে কিভাবে দেখা হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কম্পিউটার বেসড আবার থেকে এক্সামটা স্টার্ট হবে, কারণ ওটা তো যেহেতু আপনার সাবমিট হয়নি। হ্যাঁ, হুম মডিউলটা হুম যেহেতু সাবমিট হয় নাই, সে এক্সামটা হচ্ছে আবার থেকে স্টার্ট হবে, আবার থেকে দিতে হবে। এমনও বাসায় বসে যখন আপনি দিবেন, এমনও হতে পারে যে পুরো এক্সামটা আপনার বাতিল হয়ে গেল, এরকম হতে পারে। হুম কিন্তু ভ্যাটতে
যে যদি আপনি এক্সামটা দেন তাহলে কি সেক্ষেত্রে কিন্তু দায়ভারটা আমরা নিচ্ছি, আপনার এক্সাম হ্যাঁ। বাতিল হওয়ার কোনো চান্সেস কিন্তু নেই। নেই। হ্যাঁ, আচ্ছা। নেটওয়ার্ক ইস্যু সেখানেও হতে পারে, সেক্ষেত্রে আমরা ফিক্সড করে দিব এবং মডিউলটা ফার্স্ট থেকে স্টার্ট করে দিব, এই ক্ষেত্রে এই সুবিধাটা পেতে পারেন। ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আমরা দেখি অনেকেই আইডিপি থেকে হচ্ছে আইএলটিএস এর জন্য বেনিফিট করে থাকে বা এক্সাম দিয়ে থাকে, আবার অনেকেই হচ্ছে ব্রিটিশ কাউন্সিল থেকে হচ্ছে রেজিস্ট্রেশন করে এক্সাম দিয়ে থাকে। এক্ষেত্রে কি কোনো তফাৎ রয়েছে কিনা? কেউ যদি বলে যে আমি ব্রিটিশ কাউন্সিল থেকে আইএলটিএস এক্সাম দিলে আমার এক্সাম কোশ্চেনটা ইজি হবে, কিংবা আইডিপি থেকে হচ্ছে এক্সাম দিলে আমার কোনো কারণে এক্সামটা কোশ্চেনটা একটু ইজি হবে বা একটু সফট কর্নার পাবো, এই ধরনের চান্সেস কি কোনো ডিফার করে কিনা আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের ক্ষেত্রে? আচ্ছা, এটা যুগ যুগ ধরে অনেক স্টুডেন্টেরই অনেক কনফিউশন ছিল। এই কোয়েশ্চেনটা করার হুম। জন্য অনেক অনেক ধন্যবাদ। হুম। মূলত আমাদেরকে দেখতে হবে যে আসলে এক্সাম পেপার করে কারা। হুম। হ্যাঁ, আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল হচ্ছে এক্সাম টেকার্স, হুম। কিন্তু এক্সামটা মডিউলটা রেডি করে কারা, হুম। এক্সাম পেপারস রেডি করে কারা? ক্যামব্রিজ। হুম। ক্যামব্রিজ থেকে কিন্তু কোয়েশ্চেনটা রেডি হয়, কোয়েশ্চেন হুম। পেপারটা। আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল হচ্ছে পার্টনার। হ্যাঁ, হুম। এবং কোন আইডিপি কে বলা হয় আইএলটিএস এর কো ওনার, সেম অ্যাজ ব্রিটিশ কাউন্সিলও। সো হুম। এক্ষেত্রে ক্যামব্রিজ কোনো ধরনের তফাৎ কিন্তু রাখে না। কোয়েশ্চেনের মান, কোয়েশ্চেনের প্যাটার্ন সেম ওয়েতে ক্যামব্রিজ থেকে একই টাইমে ব্রিটিশ কাউন্সিলের কাছেও আসে, আইডিপির কাছেও আসে আপনার। তাহলে হুম। সেক্ষেত্রে আমি বলবো যে কোয়েশ্চেন প্যাটার্নে কোনো ধরনের কোনো চেঞ্জেস কিন্তু নেই, সেম ওয়েতে হুম। আসে। আপনি যেখান থেকেই করেন, আপনি ব্রিটিশ কাউন্সিল থেকেও রেজিস্ট্রেশন করতে পারেন, আপনি আইডিপি থেকেও রেজিস্ট্রেশন করতে পারেন। ক্যামব্রিজ হচ্ছে ক্যামব্রিজ এবং আর হচ্ছে সরি ব্রিটিশ কাউন্সিল, ক্যামব্রিজ আচ্ছা। এবং ব্রিটিশ কাউন্সিল একই কান্ট্রির, কিন্তু হুম। আইডিপি হচ্ছে একটা অস্ট্রেলিয়ান কোম্পানি, যেখান থেকে হচ্ছে ইন্টিগ্রেটেড হয়ে এই ডেভেলপমেন্ট প্রোগ্রামটা চালু করা হয়েছে। হ্যাঁ, এবং বিশ্বের প্রায় সব দেশে 140+ দেশে কিন্তু আইডিপি এসেনশিয়ালস এক্সামটা নিয়ে থাকে। ব্রিটিশ কাউন্সিলও সেম ওয়েতেই এক্সাম গুলো নিয়ে থাকে। তো আমার মনে হয় যে যে কোনো ভাবেই, মানে যে কোনো সেন্টারে আপনি আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশনটা করতে পারেন, সেটা আপনার প্রিফারেন্স যে আপনি কোন ভ্যানিউতে কিভাবে এক্সাম দিবেন, আপনার লোকেশন কোথায়, আপনার প্রিফারেন্স গুলো কি, সুযোগ সুবিধা, যাতায়াত ব্যবস্থা, আপনার সবকিছু বিচার বিবেক বিবেচনা করে আপনাকে দেখে লোকেশনটা ফাইনাল করতে হবে। আর রেজিস্ট্রেশন সেই ভ্যানিউতেই করতে হবে যেখানে আপনি মনে করেন যে হ্যাঁ আপনি ওই ভ্যানিউতে যে আইএলটিএস পরীক্ষা দিলে আপনি বেটার ফিল করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আহ, পরবর্তী প্রশ্নটির আনসার মনে হয় আমরা এর আগে পেয়ে গেছি। বর্তমানে আইএলটিএস এবং পূর্বের আইএলটিএস এর মধ্যে যে পার্থক্যটা ছিল সেটা আমরা পেয়েছি। আর আপনার কাছে জানতে চাইবো, যারা বর্তমানে পরীক্ষা দিবে কিংবা যারা কম্পিউটার বেসড পরীক্ষা দিতে আগ্রহী, তাদের মধ্যে থেকে কোনো প্রতিবন্ধকতার শিকার হতে পারে কিনা তারা, বা তাদের কি সুযোগ আছে কিনা তারা পেপার বেসড এক্সাম দেওয়ার জন্য? আহ পেপার বেস এক্সাম দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা এখন আর থাকছে না। আপনি হুম। আইডিপি আইএলটিএস এর ওয়েবসাইট এবং ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট বোথ আপনি যে দেখতে পারেন যে এখানে ডিরেক্টলি নোটিস করা আছে, নোটিস বোর্ডে ওয়েবসাইটের, যে হুম। পেপার বেস আইএলটিএস এক্সামিনেশন বাংলাদেশের ভ্যানিগুলোতে আর থাকছে না। আর পেপার বেসড আসার পসিবিলিটিও এখন নেই, হয়ে যাচ্ছে সম্পূর্ণ কম্পিউটার বেস আইএলটিএস। সো এই ধরনের কোনো সুযোগ সুবিধা আসলে থাকছে না মূলত। আর যারা কম্পিউটার বেস এক্সাম দিতে চাচ্ছে, হুম। সেম ওয়েতে যদি তারা প্রিপারেশন নিয়ে থাকে, যদি 10 থেকে 15 দিনের মতো নিজেকে টাইম দিয়ে ঘরে বসে টাইপিং প্র্যাকটিস করে, আর হচ্ছে একটা অ্যাকিউরেট প্লেস অর্থাৎ আইডিপি অথবা ব্রিটিশ কাউন্সিলের কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য অনেক অনেক টেস্ট ম্যাটেরিয়ালস আছে, আর হচ্ছে মক টেস্ট আছে, সেখান থেকে আপনি মক টেস্ট গুলো দিতে পারেন। কম্পিউটার বেসড মক টেস্ট অ্যাভেলেবেল আছে। কম্পিউটার বেসড মক টেস্ট গুলো দিলেই তারা বুঝতে পারবে যে তাদের অ্যাকিউরেসিটা কেমন, তাদের ভয়টা কাজ কম করবে, আর হচ্ছে হ্যাঁ কনফিডেন্স লেভেলটাও হাই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের বলতে চাই, আইএলটিএস সম্পর্কে কিংবা আইএলটিএস এক্সাম সম্পর্কে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারবেন, কিংবা ইংরেজি সম্পর্কে জানতে চাইলেও আপনি আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আর লাইভটি শেয়ার করে দিয়ে আপনার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে আইএলটিএস সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। আপনাদেরকে বলে নিতে চাই, মেঘনা নিউজের লাইভ আলোচনা অনুষ্ঠানে আজকে আমরা সাজিয়েছি নতুন রূপে আইএলটিএস। আপনারা জানেন আইএলটিএস এক্সামটা
কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এবং এক্সামের যে প্রসিডিউর সেটাও চেঞ্জ হয়েছে। আমরা সেই বিষয়ে আজকে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি খাদিজা আক্তার মিম, যিনি আইএলটিএস ইনভিজিলেটর হিসেবে আছেন আইডিবিতে। আমরা দেখবো আমাদের কমেন্ট বক্সে কারা আছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন কারা। এমডি সৈকত হাসান লিখেছেন, আমি জিরো থেকে ইংরেজি শিখতে চাই, এজন্য কি করব, আমাকে একটি গাইডলাইন দেন। আমরা জানতে চাইবো আমাদের কাছে। সৈকত, আপনি আমাদের সাথেই থাকুন। হ্যাঁ সৈকত, জি সৈকত, আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের আমন্ত্রিত যে অতিথি আছেন আপনার প্রশ্নের উত্তর দেবেন। জিরো থেকে ইংলিশ শিখতে চাওয়া, এটা খুবই গুড কোয়েশ্চেন। আপনি যদি জিরো থেকে ইংলিশ শিখতে চান আপনাকে কি কি করতে হবে, সেই জন্য নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে ডেইলি নিউজ পডকাস্ট গুলো দেখতে হবে। হ্যাঁ, এছাড়া আইএলটিএস স্পিকিং এর পডকাস্ট আছে, সেখানে আইএলটিএস অ্যাডভান্টেজ এবং বিভিন্ন চ্যানেল আছে। আইএলটিএস এর পডকাস্ট গুলো কিন্তু দেওয়া হয়ে থাকে, সেই পডকাস্ট গুলো আপনাকে ডেইলি শুনতে হবে। আপনি আইএলটিএস বুঝেন, ইংলিশটা বুঝেন কতটুকু, এটার উপর আপনি ফোকাস করবেন না। আপনি গ্রামাটিক্যাল রুলস এর উপরও ফোকাস করবেন না। আপনি ট্রাই করবেন মিনিমাম 5টা লাইন ডেইলি পড়ার। হ্যাঁ, ইংলিশে যে কোনো আর্টিকেল আপনি 5টা লাইন হলেও পড়বেন। আপনি হচ্ছে ফোকাস দিবেন অবভিয়াসলি আর্টিকেল গুলো রিডিং এর উপর। আপনি বেশি বেশি ইংলিশ রিডিং পড়বেন, পডকাস্ট শুনবেন। হ্যাঁ, অবশ্যই আপনি যদি জিরো থেকে ইংরেজি শিখতে চান আপনাকে আগে স্পোকেন ইংলিশটা ভালো করে জানতে হবে, যে আপনি কিভাবে কমিউনিকেট করতে পারবেন, কথা বলতে পারবেন, কি কি ওয়েতে আপনি কথা বলতে পারবেন। সেক্ষেত্রে অনেক ফ্রি সোর্স আছে, আপনি ইউটিউবেও দেখতে পারেন, আপনি ফেসবুকেও দেখতে পারেন। আপনি হচ্ছে একটা ইনস্ট্রাক্টরের আন্ডারে থেকেও জিরো থেকে ইংলিশটা ধাপে 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 শিখতে পারেন। সেক্ষেত্রে আমি একটি সাজেশন দিব যে আপনি নিজে নিজে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন ঘরে বসে। নাম্বার ওয়ান, আপনি তো বললাম যে হ্যাঁ আপনি ঘরে বসে পডকাস্ট শুনবেন। হ্যাঁ, সেটা ঘরে বসে হোক, বাহিরে আপনি যাতায়াত করছেন তখন দেখা যায় হেডফোনের মধ্যে ইংলিশ নিউজ বা পডকাস্ট, যেই টপিকটা আপনি আর কি ভালোভাবে বুঝতে পারবেন, মানে হচ্ছে আপনার সেই টপিকটা যদি পছন্দ হয় অবশ্যই সাজেস্ট করবো তখন আপনি ওই টপিকটা শুনেন। হ্যাঁ, খুবই এনজয়েবল একটা মোমেন্ট নিয়ে শুনবেন, যে হ্যাঁ আপনি বুঝতে পারবেন যে এই টপিকটা সম্পর্কে কিউরিসি আপনার থাকতে হবে। কিউরিসি থাকলে আপনি আস্তে আস্তে হলেও আপনি জিরো থেকে ইংলিশটা শিখতে পারবেন। আর আপনি যদি গ্রামাটিক্যাল রুলস এর ক্ষেত্রে বলেন তাহলে বলবো যে হ্যাঁ আপনি টেবিলে বসে গ্রামাটিক্যাল যে রুলস গুলো, অর্থাৎ আর্টিকেলস, প্রিপোজিশন, লিঙ্কিং ওয়ার্ডস, কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো কি আসলে, এগুলো আপনি নোট ডাউন করবেন, শিখবেন। গ্রামাটিক্যাল ভোকাবুলারি গুলো শিখবেন। আমি এর আগেও আমার লাইভের ভিডিওগুলোতে বলেছি যে আপনি ভোকাবুলারিটা কিভাবে শিখবেন, যে আপনি প্রতিদিন টার্গেট রাখবেন 5 থেকে 10টার মতো ভোকাবুলারি শিখার। হ্যাঁ, সেই টার্গেট অনুযায়ী আপনি হচ্ছে নিজেকে প্রিপেয়ার করবেন, যে হ্যাঁ নতুন নতুন ওয়ার্ড আপনি খাতায় নোট করে রাখবেন এবং সেই অনুযায়ী আপনি ভোকাবুলারি গুলো শিখবেন এবং প্র্যাকটিস করবেন। আপনি যখন কথা বলবেন তখন ওই কথা বলার মধ্যে কিন্তু ভয়টা বা জড়তাটা কাটানোর জন্য মোস্ট ইম্পর্টেন্টলি আপনি এটা ফোকাস করতে পারবেন না যে হ্যাঁ আপনার ইংলিশে ভুল কতটুকু হয়েছে। আপনি যখন কথা বলছেন ইংলিশে তখন আপনার ভুল কতটুকু হয়েছে এটা কিন্তু জাজমেন্ট করা যাবে না। যখনই আপনি জাজমেন্ট করবেন তখনই আপনার কিন্তু কনফিডেন্ট লেভেলটা আস্তে আস্তে কমে যাবে। সেক্ষেত্রে আরেকটা সবচেয়ে ভালো টিপস দিব, আপনি স্পিকিং কিভাবে শিখবেন। আপনি একটা বিষয় সম্পর্কে পড়বেন এবং নিজে নিজে গ্লাসের সামনে অথবা হচ্ছে একটা ফোন ধরবেন, ফোন ধরে সেটাতে আপনি রেকর্ড করবেন, সেলফ রেকর্ডিং যেটাকে বলে। প্রথম দিন আপনি 1 মিনিট রেকর্ড করবেন, দ্বিতীয় দিন আপনি 3 থেকে 5 মিনিট রেকর্ড করবেন। এভাবে করে আস্তে আস্তে কিন্তু টাইমিংটা একটু একটু বাড়াতে হবে আপনাকে। ইলাবোরেটলি কিভাবে কথা বলতে পারবেন, কিভাবে ভালোভাবে আপনার কথাটাকে তুলে ধরতে পারবেন ইংলিশে, সেটার উপর ফোকাস দিয়ে আপনি ডেইলি নিজের ভিডিও নিজে করে নিজের প্রবলেমগুলো বা নিজের ভুলগুলো নিজের খাতায় নোট ডাউন করে প্রবলেমগুলোকে কিন্তু নিজেই ফিক্সড করতে পারেন। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের মতো আপনার টিপস। আপনি ইনশাল্লাহ আপনি যদি ট্রাই করতে থাকেন, অর্থাৎ মানে যতই ব্যস্ততা থাকুক, ইংলিশে যদি 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার মতো হচ্ছে সময় দেন, তাহলে আপনি কিন্তু ইংলিশে অ্যাকুরেটলি কথা বলতেও পারবেন, বুঝতেও পারবেন। কিন্তু হ্যাঁ আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, কনসিস্টেন্ট না হলে হবে না। আপনাকে ইংলিশের ক্ষেত্রে অবশ্যই ডেইলি 20 মিনিটস অর 30 মিনিটস এভাবে করে টাইমিংটা একটু বাড়িয়ে বাড়িয়ে ইংলিশে সময় দিতে হবে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। আশা করি সৈকত আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের আমন্ত্রিত অতিথি আপনাকে খুব গুছিয়ে কিভাবে আপনি জিরো থেকে বা শূন্য থেকে এগিয়ে ইংরেজিতে ভালো করতে পারেন সেই বিষয়টি কিন্তু বলেছেন। আমাদের আরেকজন দর্শক আমাদের সাথে আছেন নীরব আহমেদ। তিনি আমাদেরকে বলেছেন আমিও ইংরেজি শিখতে চাই, সহজভাবে কিভাবে শিখবো। আমি মনে করি নীরব আহমেদ আপনার প্রশ্নের উত্তর অনেকটাই কিন্তু আমাদের অতিথি আপনাকে এর আগের প্রশ্নেই দিয়ে দিয়েছে। তারপরেও যদি আপনার জন্য বিশেষ কোনো টিপস থাকে সেটা আমরা জেনে নিব। আচ্ছা। আম, আচ্ছা, আমার জন্য টিপস, আমি উনার জন্য একটা টিপস দিব যে এই যে কথাগুলো আপনি হয়তোবা শুনেছেন, এতক্ষণ লাইভে আছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আমার সবচেয়ে বড় টিপস হবে যে হ্যাঁ, আপনিও হচ্ছে কাজের ব্যস্ততার মধ্যে আপনার ইংলিশটাকে আপনি কিভাবে ভালো করতে পারবেন, কথা বলবেন, ফ্লুয়েন্সি চেক করবেন, আপনি গ্রামাটিক্যাল ইরর্স হচ্ছে কোন জায়গায়, এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, সেই ইরর্স গুলোকে ফিক্স করে সামনের দিকে আগাবেন। আপনি বেসিক লেভেল হলে আপনি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আসার চেষ্টা করবেন, এবং ইন্টারমিডিয়েট লেভেল আসার জন্য একটা টাইমলাইন ফিক্স করবেন যে আপনি 3 থেকে 5 মান্থসের মধ্যে ইন্টারমিডিয়েট লেভেলে আসতে যাচ্ছেন। এই জন্য আপনাকে ফ্লুয়েন্সি, অ্যাকিউরেসি, গ্রামাটিক্যাল রুলস, এগুলো ইরর হচ্ছে নাকি, এগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে বারবার, ফোকাস পয়েন্টে। ধন্যবাদ। এমডি মাহফুজ আমাদেরকে লিখেছেন মেইন আইএলটিএস এক্সামের কোশ্চেন কি মক টেস্টের থেকেও হার্ড হয় নাকি ইজি হয়? আচ্ছা, কোয়েশ্চেনটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। মেইন হুম, আইএলটিএস কোয়েশ্চেন এবং মক টেস্টের কোয়েশ্চেন অবশ্যই আলাদা হয়, এটার প্যাটার্নটা অবশ্যই আলাদা হয়, কারণ ক্যামব্রিজ এমন ভাবে কোয়েশ্চেনটা করে যেন আগে থেকে ক্যান্ডিডেটসরা ধারণাও করতে না পারে যে আসলে কোয়েশ্চেনে কি আসার সুযোগ সুবিধা আছে বা কি এসেছে, কি হুম। আসবে, এরকম কোন রকমের ধারণা কিন্তু ক্যান্ডিডেটস এর থাকবে না। হ্যাঁ, আপনি মক টেস্ট দিয়েছেন, ঠিক আছে, আপনি আইএলটিএস এর ব্যাপারে ভালো মতো জানেন এবং প্রিপারেশনও নিয়েছেন, কিন্তু অবশ্যই এটা থেকে হার্ড না ইজি, এই যে এই প্রশ্নটা ইজি হুম। হয়ে যেতে পারে, ইজিও হতে পারে। আপনি যে মক টেস্ট দিয়েছেন সেটা থেকে আইএলটিএস এর এক্সাম কিন্তু, যেটা রিয়েল এক্সাম, সেটা ইজি হতে পারে। হ্যাঁ, আমরা সচরাচর দেখি যে বোর্ড এক্সামের আগে যে মডেল টেস্ট গুলো দিয়ে থাকি অনেকটা ওরকম। হ্যাঁ, বোর্ড এক্সামের আগে যে মডেল টেস্ট দিয়ে থাকে এটা থেকে এটা সম্পূর্ণ ভিন্ন। আমি আগে বললাম যে ক্যামব্রিজ আসলে কিভাবে কোয়েশ্চেন করবে, কোন প্যাটার্নে করবে, এটা আসলে ধরাটা খুবই টাফ। বোর্ড এক্সামে হয়তো বা কোয়েশ্চেন প্যাটার্ন বা দু একটা কমন পাওয়ার চান্সেস থাকে, যে হ্যাঁ রিপিট হয়। এমসিকিউতে, হ্যাঁ হ্যাঁ, এমসিকিউতে হচ্ছে এগুলা এগুলা দু একটা পেয়ে গেলাম, আমরা খুশি, একটা সৃজনশীল কমন পেয়ে যেতে পারি প্রিভিয়াস ইয়ার গুলো থেকে, রাইট? হুম, কিন্তু আজ তো এমন না। আজ তো আপনাকে নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন টেকনোলজি সাথে রিলেভেন্ট যেগুলো, সেখান থেকে হুম, আপনার কোয়েশ্চেন আসবে। আপনি সেটাকে হুম। কতটা মানে ইলাবোরেটলি বলতে পারবেন, কোহেরেন্স গুলো আপনার, কোহেরেন্সটা কেমন, সেটা এক্সামিনাররা আসলে কাউন্ট করবেন। হ্যাঁ, আপনার নলেজ, আপনার হচ্ছে ফ্লুয়েন্সি, আপনার হুম, অ্যাকিউরেসি, আপনি কতটা ক্ল্যারিটির সাথে কথা বলতে পারেন, হ্যাঁ, বা কমিউনিকেট করতে পারেন, কিভাবে আপনার লেখাটা খাতার মধ্যে ফুটিয়ে তুলতে পারেন অথবা কম্পিউটারের মধ্যে টাইপ করে ফুটিয়ে তুলতে পারেন, সেটার উপর ডিপেন্ড করছে। আর ধন্যবাদ। এখানে হার্ড, হুম, হ্যাঁ হ্যাঁ, আমি হুম, আরেকটু অ্যাড করতে হুম, চাই, এখানে হুম, হার্ড এবং ইজি বলতে কিছুই নেই। আপনি যে হুম। কোয়েশ্চেনটা পেয়েছেন, কোয়েশ্চেনটা বুঝতে পারার ক্ষমতা আছে কিনা, সেটা হচ্ছে মেইন। আরেকটা প্রশ্ন আছে এমডি মাহফুজের। হ্যালো আপু, আমার জন্য কি কোনো ছাড় হবে আইএলটিএস এক্সাম রেজিস্ট্রেশন ফিতে? আসলে এই ধরনের কোনো ছাড় কি হয় মানে আইএলটিএস এর রেজিস্ট্রেশন ফিতে? না না, এই ধরনের কোনো ছাড় আসলে হয় না, কারণ সবাই সমান এখানে, কারোর জন্য এই ধরনের ছাড় আসলে আমি দেখিনি যে হয়েছে। বাট আমি মাঝে মধ্যে দেখি যে হ্যাঁ, ভ্যানিউ থেকে ছাড় দেওয়া হচ্ছে। আই রিয়েলি ডোন্ট নো দ্য বিজনেস পলিসি, যে ভ্যানিউ কিভাবে এটা ম্যানেজ করে, কিভাবে ছাড় দিয়ে আইএলটিএস এর পরীক্ষা নেয়। এটা আসলে তাদের বিজনেস পলিসির উপর ডিপেন্ড করে, যে হ্যাঁ, তারা হচ্ছে অন্যান্য ভ্যানুতে দেখছে 28,999 টাকা করে আইএলটিএস নিচ্ছে, আরেকটা ভ্যানুতে 4,000 টাকা ছাড় 25,999 নিচ্ছে। সো এটা হচ্ছে তাদের বিজনেস পলিসি। কিন্তু ক্যামব্রিজ থেকে একটা ফিক্সড প্রাইস বা ফিক্সড অ্যামাউন্ট কিন্তু দেওয়া থাকে আইএলটিএস পরীক্ষার জন্য। সো সেটা আপনাকে অবশ্যই পে করে আইএলটিএস এক্সামটা দিতে হবে। অনেক ধন্যবাদ। আশা করি এমডি মাহফুজ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আরেকবার বলে নিতে চাই আমাদের সাথে যুক্ত আছেন খাদিজা আক্তার মিম, যিনি আইডিপি তে ইনভিজিলেটর হিসেবে কর্মরত আছেন। আমরা এগুচ্ছি মেঘনা নিউজের লাইভ আলোচনা অনুষ্ঠান নিয়ে। আমাদের আজকের লাইভ আলোচনা অনুষ্ঠান
নতুন রূপে আইএলটিএস। আইএলটিএস সম্পর্কে আপনি যে কোনো প্রশ্ন জানতে চাইলে কিংবা আপনার যদি গন্তব্য হয় স্টুডেন্ট ভিসাতে বিদেশে যাত্রার, সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন এবং জানাতে পারেন আপনার বন্ধু বান্ধবকেও আমাদের লাইভটি শেয়ার করার মাধ্যমে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। কিভাবে সহজেই একটি কি পদ্ধতি অ্যাপ্লাই করলে সহজে আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারে? আমরা দেখি যারা বোর্ড এক্সামিনার আছেন কিংবা বোর্ড এক্সাম যারা আমরা দেই, এসএসসি, এইচএসসি, জিএসসি এক্সাম, আমরা দেখি আমাদের একটা নির্দিষ্ট রুটিন থাকে যে এই সাবজেক্টগুলো আমরা এভাবে পড়লে আমরা এগোতে পারবো। অনেকের ক্ষেত্রে আইএলটিএস এক্সামে এরকমটা হয় আমি স্পিকিং এ কম ভালো বা স্পোকেনটা আমার দ্বারা খুব কম হয় বা আমার রিডিং স্কিলটা খুব কম, বাকি তিনটা মডিউলে আমি খুব ভালো। সেক্ষেত্রে তারা কি করতে পারে বা তাদের তাদের কি কোনো ইউনিক কোনো রুটিন ফলো করে তারা আগাবে কিনা? হ্যাঁ, অবশ্যই ইউনিক একটা রুটিন নিজের থেকে তাদের ফলো করতে হবে। কারণ যদি আপনারা আইএলটিএস একটা ফিক্সড ব্যান্ড স্কোরের উপর ফোকাস করে আইএলটিএস এক্সামটা দেন, সেক্ষেত্রে আমি বলব যে আপনাকে অবশ্যই মডিউলগুলো অর্থাৎ লিসেনিং এর ক্ষেত্রে আপনি যদি 45 মিনিটস ডেইলি দেন, যেখানে আমরা জানি যে লিসেনিং এর জন্য 38 মিনিটস টাইম থাকে আইএলটিএস এক্সামে। হ্যাঁ? ইন টোটাল 38 মিনিটস এর মধ্যে আপনাকে লাস্ট 10 মিনিটস এর আনসার গুলোকে লিখতে হয়। কিন্তু কম্পিউটার বেসডে আপনি সাথে সাথেই আনসার গুলো কম্পিউটারে টাইপ করে দিতে পারেন। কোনো ঝামেলা থাকছে না। কিন্তু লিসেনিং এর ক্ষেত্রে আপনি বাসায় 45 মিনিটস, রিডিং এর ক্ষেত্রে 60 মিনিটস যে সময় থাকে, রাইটিং এর ক্ষেত্রে কিন্তু 60 মিনিটস এবং স্পিকিং এর ক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ, 10 থেকে 14 মিনিটের মতো এই স্পিকিং এক্সামটা হয়। কিন্তু আপনি স্পিকিং এর ক্ষেত্রে 30 থেকে 45 মিনিটস পর্যন্ত ডেইলি আপনার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ? এটা হচ্ছে ফুল মক, অর্থাৎ আপনি যদি একটা ভালো ব্যান্ড স্কোর করতে চান, তাহলে আমার সাজেশন হবে যে আপনি ফুললি রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এগুলো ৪ টা মডিউলই একই দিনে আপনি টাইম দিয়ে দিয়ে শেষ করেন। যদি আপনার নির্ধারিত সময় কম হয়। আর যদি এমন হয় যে আপনার কাছে হিউজ টাইম আছে, অর্থাৎ ৮ মাস ১০ মাসের মতো সময় আছে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার, সেক্ষেত্রে আপনি মাত্র লিসেনিং এবং রিডিং ডেইলি রাখতে পারেন এবং রাইটিংটা আদার একটা ডেতে রাখতে পারেন। কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে আমি বলব যে আপনি ডেইলি প্র্যাকটিস করবেন এটা। এখন আমি মেইন ফ্যাক্টরটাতে আসি যে কেউ যদি কোনো ক্যান্ডিডেটের যদি স্পিকিং এ দুর্বলতা থাকে, সেক্ষেত্রে উনি কি হুম। করবেন? উনি কি আদার্স গুলোতে ফোকাস দিবেন নাকি শুধু স্পিকিং এ? আমি বলব আদার্স গুলোতেও আপনাকে ফোকাস দিতে হবে। পাশাপাশি স্পিকিং এর টাইমটা একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ? যেখানে হুম। আমি 20 মিনিটস 45 মিনিটস সময় দিচ্ছি, সেখানে আমার হয়তোবা ১ থেকে ১.৫ ঘন্টার মতো স্পিকিং এর টাইমটা দিতে হবে। কিন্তু আদার্স মডিউলে কিন্তু আপনি প্র্যাকটিসের টাইমটা একটু মিনিমাইজ করতে পারছেন না। কারণ আপনি যদি আদার্স গুলোতে একটু কম টাইম দেন, সেক্ষেত্রে হুম। আপনার ব্যান্ড স্কোর ১ পয়েন্ট করে কমে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আপনি যতই ইংলিশে ভালো হন না কেন বা আপনি যতই প্রফিশিয়েন্টলি কথা বলতে পারেন না কেন, আপনাকে আপনার প্র্যাকটিসটা কিন্তু আইএলটিএস এক্সামের আগ পর্যন্ত চালিয়ে যেতে হবে। আপনি কোনো মডিউলকে কম গুরুত্ব বা প্রায়োরিটাইজ করতে পারবেন না। সমানভাবে প্রত্যেকটা মডিউলকে আপনাকে প্রায়োরিটাইজ দিয়ে তারপর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ? আর যদি এমন হয় যে হ্যাঁ, আমি লিসেনিং এ অনেক দুর্বল, সেক্ষেত্রে আমি লিসেনিং এর ২ টা করে মডিউল দেখব। আপনি আমি এটা করতে পারি যে আমি YouTube এ কিছু সাজেশন নিব। ভালো, ভালো লিসেনিং যারা শেখায়, ব্যান্ড স্কোর ৯ পয়েন্ট কিভাবে আসে, ৮ পয়েন্ট কিভাবে আসে, স্ট্র্যাটেজিস গুলো আমি নোট ডাউন করে আমার মতো করে আমি একটু গুছিয়ে নিব। হ্যাঁ? রাইটিং এর ক্ষেত্রেও সেম। আমি যদি রাইটিং এ দুর্বল হই আমি কি করব? আমি রাইটিং এর নিউজ আর্টিকেল গুলো ভালোভাবে পড়বো। গার্ডিয়ান আছে, বিবিসি আছে, ডেইলি স্টার আছে। এই নিউজ আর্টিকেল গুলো আমি ভালো মতো পড়বো। আমার লেখার মধ্যে সেটা এপ্লাই করার চেষ্টা করব। রাইটিং এর যে ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী আমি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করব। লাইক আমি যদি রাইটিং টাস্ক 1 এ দুর্বল হই, সেক্ষেত্রে আমি রাইটিং টাস্ক 1 কিভাবে প্র্যাকটিস করব? রাইটিং টাস্ক 1 এর জন্য আমি অবশ্যই টেবিলে বসবো। একটা ভালো নিরিবিলি একটা এনভায়রনমেন্ট এ বসবো। যেন কোন ধরনের স্টাডির মধ্যে কোন ধরনের ফোকাস থেকে আমি বিচ্যুত না হই বা দূরে না সরে যাই। সো হুম। আমি রাইটিং টাস্ক 1 এর প্যাটার্নটা ফলো করব। যে আসলে এই প্যাটার্নটা কিভাবে লেখা হয়েছে। আমি হুম। কিভাবে ইন্ট্রোডাক্টরি পার্টটা লিখতে পারি 1 লাইনে। আমি কিভাবে বডিটা সাজাতে পারি। কিংবা হুম। আমি ডে বাই ডে দেখব যে আচ্ছা ঠিক আছে, এগুলোতে আমার প্রবলেম হয়েছে, তাহলে আমি নেক্সট ডে তে আরেকটু ফোকাস দিয়ে ভোকাবুলারিটাকে আরেকটু এনরিচ করে অ্যাডভান্স ভোকাবুলারিতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা কিভাবে করব সেই টিপস গুলো আমি YouTube এ নেই, অথবা আমি কোনো লজিক্যাল রিসোর্স থেকে নেই।
হ্যাঁ, হুম, লেক্সিক্যাল রিসোর্স গুলো ইউজ করি। সেক্ষেত্রে ব্যান্ড স্কোরের ক্ষেত্রে আমি আমার নিজেকে আসলে ম্যাথমেটিক্যালি অথবা যেভাবেই হোক অ্যানালাইসিস করতে হবে যে আসলে আমি রাইটিং এ দুর্বল, তাহলে আইটিপিএলস এর ওয়েবসাইটে যে দেখি যে তারা কি বলছে, আমাকে হুম, রাইটিং এ কিভাবে তারা মার্কিংটা করবে সেটা একটু দেখে আসি। রাইটিং টাস্ক 2 তে কিভাবে মার্কিং করছে সেটা একটু দেখে আসি। লাইক রাইটিং টাস্ক 2 এরও একটা বডি প্যাটার্ন থাকে, এবং রাইটিং হুম, টাস্ক 2 এর মধ্যে কিভাবে আপনি কত ওয়ার্ড লিমিটস এর মধ্যে লিখবেন সেটা আমি একটু যাচাই করব। টেবিলে বসবো, লিখবো, প্র্যাকটিস করব, নোট ডাউন করব। বুকলেটস গুলোকে দাগিয়ে আমি আগে বুকলেটস এর মধ্যে, অর্থাৎ আগে তো বুকলেটস ছিল, এখন হচ্ছে কম্পিউটারের মধ্যে হাইলাইট করব যে আচ্ছা আমি হচ্ছে আগেই হচ্ছে মাথায় প্ল্যান করে নিব। লেখার শুরুতেই 3 থেকে 4 মিনিট আগে প্ল্যান করব যে আমি হুম, এভাবে এভাবে লিখবো। তারপর হুম, লেখাটা কি হয়, হ্যাঁ, তখন আমি কি করব, আমি আমার লেখা শেষ হয়ে গেলে আমি কারো না কারো কাছ থেকে সেটার ফিডব্যাক নিব। আমি লিখলাম, আমি নিজে অ্যানালাইজ করলাম, তাহলে হবে না। আমাকে সেক্ষেত্রে কি করতে হবে, আমি আগেই বলেছি যে কারো না কারো কাছ থেকে ফিডব্যাকটা নিতে হবে। সেটা হুম, প্রফেসর হোক অথবা আইএলটিএস ইনস্ট্রাক্টর হোক, আপনাকে লেখাটা শো করতে হবে যে আচ্ছা এটা কোয়েশ্চেন ছিল, আমি হচ্ছে এটাকে এইভাবে লিখেছি। হাউ ক্যান আই হুম, ইমপ্রুভ মাই সেলফ, এক্স্যাক্টলি। ওয়ার ইজ দ্য প্রবলেম, এন্ড আমি আমার টার্গেট অ্যাচিভমেন্ট ব্র্যান্ডটা পাওয়ার জন্য আর কি কি করতে পারি, আপনাকে ফিডব্যাকটা অবশ্যই নিতে হবে। হ্যাঁ, সেই অনুযায়ী আপনি নিজে নিজে সেলফ প্র্যাকটিস করার পরও আমি সাজেস্ট করবো যে হ্যাঁ আপনি ফিডব্যাক গুলো নেন। আপনি ডে বাই ডে একটু একটু করে ইমপ্রুভ হন, নিজেকে ফোর্স করার কোনো দরকার নাই। বাট হ্যাঁ, ডেইলি টাইম অ্যালোকেশনটাতে আপনি 3 থেকে 4 ঘন্টা অবশ্যই আইএলটিএস এর জন্য রাখবেন, ইফ ইউ ওয়ান্ট টু গেট আ গুড রেজাল্ট। এক্স্যাক্টলি, আমরাও সেটা মনে করি। যেহেতু আমরা বোর্ড এক্সাম গুলোর ক্ষেত্রে আমরা দেখি আমাদের যে এক্সামিনি গুলো আছেন বা যারা পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আমরা যেই সাবজেক্টটাতে একটু দুর্বল সেই সাবজেক্টটা কিন্তু আমরা একটু বেশি পড়ি। সচরাচর আমরা অন্য সাবজেক্ট গুলো যদি 2 ঘন্টা পড়ি, তাহলে যেই সাবজেক্টটা একটু দুর্বল আমরা কিন্তু সেটা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়ে থাকি। আমাদের হ্যাঁ, আমন্ত্রিত অতিথি কিন্তু আজকে আপনাদেরকে, দর্শক যারা আছেন তাদেরকে কিন্তু সুন্দরভাবে সেই বিষয়টাই গুছিয়ে বলতে বলেছেন এতক্ষণ ধরে, যে যেই প্যাটার্নটাতে বা যে মডিউলটাতে আপনি একটু দুর্বল আছেন সেই মডিউলটা নিজের মতো করে শিখেন এবং এমন কারো শরণাপন্ন হন যে কিনা আপনার ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং আপনাকে সঠিক একটা পরামর্শ দিতে পারবে। এখন নিজে নিজেই যদি আপনি অ্যানালাইসিস করে আপনি মনে করেন যে সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোরটা বেড়েছে বা বাড়বে, এই ক্ষেত্রে আমরা যদি দেখি কিছু ক্ষেত্রে, যেমন রিডিং এবং লিসেনিং এর ক্ষেত্রে আমরা যখন আনসার লিখি, আমাদের অনেক ক্ষেত্রে এরকম কমপ্লেনটা আসে যে আমার আনসারটা আমি ক্যাপিটাল লেটারের জায়গায় স্মল লেটার লিখলাম, কিংবা স্মল লেটারের জায়গায় ক্যাপিটাল লেটার লিখলাম। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ছাড় দিয়ে খাতা দেখি, যখন নিজেরাই খাতাটা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে এখানে তো তারা আনসার স্ক্রিপ্টে ক্যাপিটাল লেটারে লিখেছে, আমি সেম জিনিসটাই লিখেছি স্মল লেটারে, তাহলে আমি রাইট দিয়ে দিই। সেক্ষেত্রে কি আম, যে আইএলটিএস এক্সাম আছে সেই এক্সামে কি সেটা মানে ছাড় দিবে কিনা, নাকি যেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে সেটা ক্যাপিটালেই লিখতে হবে? আচ্ছা, আমি সাজেস্ট করব যেটা ক্যাপিটাল লেটারে আগে লেখার একটা সিস্টেম ছিল। কারণ হচ্ছে ক্যাপিটাল লেটারেও লিখতে পারতো। ক্যান্ডিডেটস ইউজুয়ালি যখন এক্সাম দিতে আসতো আস্ক করতো যে হুম, আমি ক্যাপিটাল লেটারে লিখবো নাকি হচ্ছে আমি স্মল লেটার ও, ইউজ করে লিখতে পারি, হুম, কিভাবে লিখবো। হুম, সেক্ষেত্রে যে কোনো ওয়েতেই তারা লিখতে পারে, কিন্তু রাইটিংটা তাদের স্পষ্ট থাকতে হতো। এখন যেহেতু সেই ঝামেলা নেই, তাহলে আপনি হুম, যে কোনো লেটারে আপনি লিখতে পারছেন অ্যাকিউরেটলি। দেখা মানে ক্লিয়ারলি বোঝা যাওয়া হচ্ছে এক্সামিনারদের জন্য একটা মেইন পয়েন্ট বা মেইন ফোকাস পয়েন্টটাই হচ্ছে আপনাকে হুম, আপনার রাইটিংটা ক্লিয়ার হতে হবে। অর্থাৎ ক্যাপিটাল লেটার হোক আর স্মল লেটার হোক, ইট ডাজন্ট ম্যাটার, আপনাকে স্পেলিংটা পারফেক্টলি করতে হবে। স্পেলিংটা পারফেক্টলি লিখতে হবে, আপনি স্পেলিং এ ভুল করতে পারবেন না। যদি স্পেলিং এ ভুল করেন সেক্ষেত্রে হয়তো বা আপনার ব্যান্ড স্কোর কমে যেতে পারে, অথবা কোয়েশ্চেনটা পুরোটাই কাটা যেতে পারে, হুম। কোয়েশ্চেনের আনসার যেটা। আমরা দেখি উম, যারা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেন বা দীর্ঘ একটা সময় পরে আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য যায়, এক্সাম দিনের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, বা কি কি পেপারস আমাদের সাথে নিয়ে যাওয়া উচিত, বা অনেক ক্ষেত্রে হয় যারা যে খুব ঘাবড়ে যায় যে আজকে আমার এক্সাম, আজকে আসলে কোশ্চেন প্যাটার্ন কি হতে পারে, কি এক্সাম দিতে পারি, আমি এত বছর যাবত প্রিপারেশন নিলাম বা দীর্ঘ একটা সময় প্রিপারেশন নিলাম, বড় একটা অ্যামাউন্ট, আমি বলবো আমাদের প্রেক্ষাপটে 28,000 30,000 টাকা এক্সাম ফি একটা বড় অ্যামাউন্ট, এত বড় অ্যামাউন্ট দিয়ে যদি আমি ফেইলিউর হই, সেক্ষেত্রে আমার আসলে করণীয় কি, বা এক্সাম দিনের ক্ষেত্রে বা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই বিষয়গুলো কিন্তু আমাদের মনের মধ্যে বাসা বাঁধতে পারে।
তো সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে পরীক্ষার দিনের প্রস্তুতিটা আসলে কি হতে পারে, কিভাবে একজন আইএলটিএস ক্যান্ডিডেট পরীক্ষার দিনের প্রস্তুতি নিতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। ১ম এ আমি ইনক্লুড করতে চাই যে IELTS এ কিন্তু ফেইলিউর বলতে কোনো ওয়ার্ড নেই। IELTS এ হুম, কেউই ফেল করবে না। সবাই পাসড, হ্যাঁ? 0 হুম, থেকে 9 পর্যন্ত ব্যান্ড স্কোর। এখানে আপনার ব্যান্ড স্কোর কতটুকু অর্থাৎ আপনার ফ্লুয়েন্সি এবং প্রফিসিয়েন্সি কতটুকু এটাকে হুম, মেজার করা হয়। তো হুম, সেক্ষেত্রে পরীক্ষার দিনের প্রিপারেশন এর আগে অবশ্যই বলব আপনাকে একটা ভালোভাবে মানে ইউ নিড আ গুড স্লিপ। হুম, প্রিভিয়াস ডে তে আপনাকে ভালোভাবে ঘুমাতে হবে। হ্যাঁ? আপনি হুম, যাই প্র্যাকটিস করেছেন, যেটাই করেছেন সেটা আপনার মধ্যেই আছে। আপনাকে কনফিডেন্ট থাকতে হবে। হ্যাঁ? গুলিয়ে ফেলা যাবে না যে হ্যাঁ, আজকেই সব রিভিশন দিয়ে ফেলবো। এক্সামের হুম, আগের দিনই সব রিভিশন দিয়ে আমি তারপরের দিন যাবো, কমন পাবো। এমন তো কিছু না। IELTS এর ক্ষেত্রে তো বোর্ড কোয়েশ্চেন এর ক্ষেত্রে কি হতো যে আমরা একটা কোয়েশ্চেন পড়লে কমন পাওয়ার পসিবিলিটি থাকতো। ইভেন দো এক্সাম রুমে এন্টার করার পর করার ঠিক ১ ঘন্টা আগে একটা কোয়েশ্চেন পড়ে গেলে আমরা কিন্তু কমন পাওয়ার পসিবিলিটি টা থাকতো যে হ্যাঁ, এটা চলে আসতে পারে, হুম, এটা পড়ে যাই একটু, এটা পড়লে হয়তোবা কমন পাবো। হুম, বাট IELTS এর ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। IELTS এর হুম, ক্ষেত্রে কিন্তু আপনি হুম, কমন কিছুই পাবেন না। আপনি কোয়েশ্চেন প্যাটার্ন হয়তোবা কমন পড়তে পারে যে হ্যাঁ, আপনি লিসেনিং, রিডিং এর যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কমন। আর হুম, রাইটিং এর ক্ষেত্রে যে টাস্ক 1, টাস্ক 2 সেটার মধ্যে কোয়েশ্চেন প্যাটার্নটা কমন। কিন্তু আপনি কোয়েশ্চেন কমন পাবেন না। তো সেজন্য তো হুম, আপনার আগের দিন পড়াশোনা করার বা আপনাকে সবকিছু একবারে ঘেঁটে, ঘেঁটে হুম, রিভিশন দেওয়ার কোনো দরকার নাই। আমি সেটা বলব। You need to take some rest, you need to হুম, calm down and খাওয়া-দাওয়া করতে হবে ভালোমতো আগের দিন। তারপর হচ্ছে প্রপারলি ৮ থেকে ৯ ঘন্টা এরকম ঘুমাতে হবে এবং ঘুম থেকে উঠে অবশ্যই আপনাকে আপনি যে আ যেটা দিয়ে আরকি অর্থাৎ পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি, স্মার্ট কার্ড যেটাকে বলি আমরা। যেটা হুম, দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন না কেন, আপনি সেটা অবশ্যই সাথে নিয়ে যাবেন। সেটা সাথে না নিলে অবশ্যই এক্সাম রুমে এন্টার করতে দেওয়া হবে না। পাসপোর্টটা নিয়ে যাবেন এবং হ্যাঁ, পাসপোর্টটা আপনাকে অবশ্যই ভ্যালিড হতে হবে। আপনার ডেটটা ভ্যালিড আছে কিনা সেগুলো সবকিছু চেক করে নিতে হবে। আপনি যদি মাইনর হন অথবা অর্থাৎ আপনি যদি ১৮ নিচে হয় আপনার এইজ, যাদেরকে হুম, আমরা হুম, মাইনর বলে থাকি। হুম, মাইনর স্টুডেন্টরা অবশ্যই একটা ফর্ম আছে সেটা নিয়ে যাবেন অথবা আপনার কাছে সেই মাইনর ফর্ম না থাকলে আপনি এক্সাম হলে যেয়ে তারপর হচ্ছে একটা মাইনর ফর্ম আপনাকে ফিল আপ করতে হতে পারে। সেজন্য আপনি অবশ্যই আপনার গার্ডিয়ানকে সাথে নিয়ে যাবেন। যারা ১৮ র নিচে তাদের জন্য এটাই অ্যাডভাইস যে গার্ডিয়ান অবশ্যই সাথে নিয়ে যাবেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল। এরপর যারা 18 প্লাস যারা যাবে তাদেরকে অবশ্যই সাথে পাসপোর্ট নিতে হবে। এছাড়া আর কোনো ডকুমেন্টস এর প্রয়োজন নাই। সাথে আপনি কোনো কিছুই নিতে পারবেন না। আপনি যখন রুমে এন্টার করবেন IELTS এর রুমে তখন আপনি কোনো ডিভাইস, ওয়াচ অথবা কোনো নোটস, টিস্যু কোনো কিছুই নেওয়া যাবে না। আপনি শুধু একটা পাসপোর্ট নিয়েই চলে যাবেন এক্সাম দিতে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে। তো দর্শক, আপনারা যারা দেখছিলেন আপনাদেরকে বলবো আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্য ফ্রুটফুল হবে যদি আপনি একজন বিদেশগামী স্টুডেন্ট হতে চান, কিংবা আপনার স্বপ্ন যদি থাকে অ্যাব্রোডে বা অন্য কোনো দেশে আপনি লেখাপড়া করবেন, সেক্ষেত্রে কিন্তু আইএলটিএসটা আপনার জন্য জরুরি। আমরা যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম আপনাকে, যে কেউ যদি ডিজায়ার স্কোরটা না পায়, ধরেন আমরা অনেক সময় দেখি অনেক ইউনিভার্সিটি থেকে একটা স্কোর নির্ধারণ করা থাকে যে 6.5 কিংবা 6 হলে সে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে যার 6.5 দরকার বা ইন্ডিভিজুয়ালি তার 6.5 দরকার কোনো স্কলারশিপের জন্য, সে যদি 6.5 না পায়, সেক্ষেত্রে তার যদি সে নিজেকে ফেইলিওর মনে করে বা ডিপ্রেসড হয় বা হতাশ হয়, তার আসলে কি করা উচিত, করণীয় কি, ডিজায়ার স্কোর না আসা পর্যন্ত বা না আসলে? হ্যাঁ, এরকম সিচুয়েশন আমরাও ফেস করেছি। মূলত আমিই ফেস করেছি। ইট ওয়াজ লাইক হুম, একটা ক্যান্ডিডেট ছিল যে হচ্ছে ডিজায়ার স্কোর পাবে না বলে কান্না করছিল এক্সাম শেষ হওয়ার পর। অ্যান্ড আমি হুম, তাকে বলেছি যে এক্সাম তখনও চলাকালীন সময়ে আমি তাকে বলেছি যে, "আপনি হতাশ হবেন না। কারণ হুম, হচ্ছে আপনি যে স্কোরটা পাবেন আপনার প্রিপারেশন অনুযায়ী সেই স্কোরটাই আসবে।" হুম, এখন আ মেইন ফ্যাক্টর হচ্ছে যারা 6.5 টার্গেট রেখে এক্সাম দিয়েছে এমনও হতে পারে যে 6 পয়েন্টও আসেনি। সেক্ষেত্রে তারা ফেইল করেছে তাদের টার্গেটের স্কোর পেতে। আমি বলব তাদেরকে calm down হতে বিকজ এছাড়া আ কোনো ওয়ে আসলে নাই। পেপার বেসড এর ওয়ে ছিল না। বাট এখন যদি আমি বলি তাহলে একটা গুড পয়েন্ট যে হ্যাঁ, আপনি রিটেক দিয়ে এই স্কোরটাকে আরেকটু বাড়ানোর সুযোগ পাচ্ছেন।
হ্যাঁ, টার্গেটেড স্কোরটাকে একটু অ্যাচিভ করার মতো একটা পসিবিলিটি এখন আছে। এখন আপনি রিটেক দেওয়ার পরেও যদি আপনার সেটা না আসে, তাহলে আপনি নিজেকে একটু সময় দিন। হ্যাঁ, হুম, যেহেতু এতগুলো টাকার পরীক্ষা, আপনি হুম, হতাশ এবং আপনার যে দুর্বলতাগুলো, যে কারণে হুম, আপনি ফেইলিউর হয়েছেন এক্সাম টার্গেটেড স্কোর অ্যাচিভ করা থেকে, সেগুলো হুম, আইডেন্টিফাই করার চেষ্টা করেন। সাথে সাথেই করবেন না, বিকজ টার্গেটেড স্কোর আসেনি, দ্যাট মিনস আপনি এখন অ্যাপ্লাই করতে পারছেন না। প্লাস হচ্ছে আপনার যে টাকাটা সেটাও হচ্ছে লস হয়ে গিয়েছে, রাইট? সো হুম। লাইফে এরকম আপস অ্যান্ড ডাউনস কিন্তু আসবে, যে আপনি মনে করবেন আপনি আপনার দর্শক, যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো আমাদের লাইভটি, আমাদের অনুষ্ঠানে যে অতিথি আছেন, তিনি সংযোগ বিচ্ছিন্ন হয়েছেন। আমরা কিন্তু শুনছিলাম যে যারা আইএলটিএস এক্সাম দিবেন কিংবা যারা বিদেশে প্রত্যাশা করেন লেখাপড়া করার জন্য, তারা কিভাবে আইএলটিএস এক্সাম দিতে পারেন এবং কিভাবে সহজেই আইএলটিএস এক্সামে খুব ভালো কিছু করতে পারবেন, একটা ভালো ব্যান্ড স্কোর করে আপনার প্রত্যাশিত যেই দেশ, সেই দেশে কিন্তু গিয়ে লেখাপড়া করতে পারবেন। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের আমন্ত্রিত অতিথি খাদিজা আক্তার মিম, যিনি আইএলটিএস ইনভিজিলেটর, চিফ আইএলটিএস ইনভিজিলেটর হিসেবে রয়েছেন আইডিবি এসেনশিয়ালসে। আমরা তার কাছ থেকে কিন্তু শুরু থেকেই শুনছিলাম কিভাবে আইএলটিএস এ ভালো করা যায়, কিভাবে আইএলটিএস এ প্রিপারেশন নেওয়া যায় এবং আইএলটিএস প্রসিডিউর সম্পর্কে। আমরা কিন্তু জানি যে আইএলটিএস এখন কম্পিউটার বেসড, তো কম্পিউটার বেসড আইএলটিএস গুলো আপনি কিভাবে দিবেন সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা তার কাছ থেকে শুনছিলাম। তো আমরা আমাদের যেই প্রশ্নগুলো সেগুলো নিয়েছি এবং আমাদের যে দর্শক সারি যারা রয়েছেন তারা যে প্রশ্নগুলো করেছেন কিংবা কমেন্টস বক্সের মাধ্যমে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আপনাদেরকে বলতে চেয়েছি যে কিভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন আইএলটিএস এক্সামের জন্য। তো যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আমাদের যে অতিথি, সেই অতিথির সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা চেষ্টা করব পুনরায় আমাদের অতিথির কে সংযোগ স্থাপন করার জন্য। আর আপনারা যারা এতক্ষণ কমেন্টস করেছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ, যারা আমাদের অনুষ্ঠান মনোযোগ দিয়ে জি, দেখেছেন এবং যারা অনুষ্ঠানে কমেন্টস করেছেন, সেই কমেন্টস এর জন্য ধন্যবাদ। আমরা আমাদের অতিথির সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি। আমরা শুনতেছিলাম যে কিভাবে আপনি খুব সহজেই আইএলটিএস সম্পর্কে প্রিপারেশন নিতে পারেন। তো আমরা আপনাদের বলে নিতে চাই, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। আমাদের হাতে আরেকটি মাত্র প্রশ্ন রয়েছে। তার আগে আমরা আমরা কিছু কমেন্টস বক্স থেকে ঘুরে আসতে চাই, জানতে চাই এবং দেখতে চাই কারা আমাদের সাথে আছেন এবং কি প্রশ্ন রয়েছে তাদের মনে, এবং তারা কিভাবে আমাদের কাছ থেকে এই প্রশ্নটি পেতে পারেন। রেদওয়ান রাহান লিখেছেন, I am looking to improve my overall performance in the reading test. Could you please share some effective strategies to enhance reading speed and comprehension? ধন্যবাদ রাহান। রেদন রিদাউন রাহান, রাহমান। রাহান আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আমাদের এক্সাম যিনি চিফ ইনভিজিলেটর রয়েছেন তার কাছে জানতে চাইবো, যেহেতু তিনি রিডিং স্কিলে দুর্বল, তার আরেকটি কোশ্চেন রয়েছে, আমরা সেই কোশ্চেনটাও একসাথে নিব। Hi Miss Khadija, I hope you are well. I am preparing for my IELTS exam, struggling with the true false not given section. I think this one is given from reading text. Could you please share step-by-step strategy for me improve my accuracy here? Thanks. Okay, অনেক ধন্যবাদ রাহান আপনাকে আপনার প্রশ্নের জন্য। এখানে দুইটা প্রশ্ন। I think both of the questions from the taken from the reading modules. আর আমরা আমাদের যিনি গেস্ট রয়েছেন, আপনার প্রশ্ন সম্পর্কে আমরা গেস্টের কাছে যাব। তার প্রথম প্রশ্ন হচ্ছে সে রিডিং এ কিভাবে ভালো করতে পারে। জি, সেকেন্ড কোশ্চেন, হি ইজ কনফিউজড অ্যাবাউট ইয়েস নট গিভেন, যে প্রশ্নগুলো থাকে আমরা দেখেছি ট্রু ফলস এর মতো, সেই প্রশ্নগুলো সে কিভাবে আরো ইমপ্রুভ হইতে পারে। ওভারঅল প্র্যাকটিশন ক্যান টেল মি শিওর। ওকে 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 ইয়া, দুইটা প্রশ্ন ওকে। আমরা নিলাম। দুইটা প্রশ্নের আনসারের জন্য আমাদের গেস্টের কাছে যাব। আই থিংক এমডি Thank you so রাহান much. stay with us and we will go through our guest, honorable guest, and we will know the solution of your questions. Okay, thank you so much for this question, Redaun Rahan. And reading speed এবং comprehension সম্পর্কে আপনার যে strategies জানার আছে,
সবচেয়ে আগে বলবো যে আপনি যখন রিডিং টেস্ট গুলো নিজে নিজে রিডিং টেস্ট নিচ্ছেন বা মক টেস্ট দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি রিডিং এর ক্ষেত্রে সবগুলো ওয়ার্ডকে কিন্তু যাচাই করবেন আর কি। আপনি পুরো রিডিং প্যাসেজ একেবারে পড়ার মতো ভুল করবেন না। আপনাকে রিডিং প্যাসেজটা অবশ্যই স্ক্যান করতে হবে। হ্যাঁ, কি পয়েন্ট গুলোকে সার্কেল করতে হবে। এন্ড কম্প্রিহেনশনের কথা যদি বলি, আপনাকে কি পয়েন্ট গুলো ধরেই কিন্তু আপনাকে আনসার শিটে চলে যেতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড হুম, ওভারঅল পারফরমেন্স যদি আপনি রিডিং টেস্টে বেটার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি নিউজ আর্টিকেল পড়তে হবে, ফোকাস পয়েন্ট গুলোকে দেখতে হবে যে আসলে কি বলা হয়েছে। হ্যাঁ, আপনাকে বেশি বেশি অর্থাৎ ক্যামব্রিজ 13 থেকে 18 পর্যন্ত যে দেওয়া আছে, ক্যামব্রিজ 13 থেকে 18 পর্যন্ত যে বইটা, সেটা আপনি রিডিং এর জন্য সলভ করবেন। আর সেটার জন্য আপনি 60 মিনিটস ডেইলি টাইম এলোকেশন রাখবেন, এবং রিডিং টেস্ট আরেকটু ভালো করার জন্য যে স্ট্র্যাটেজিস গুলো আছে, যে আপনি রিডিং এর জন্য ভোকাবুলারি গুলো ভালো মতো শিখবেন, যে হ্যাঁ আপনার ভোকাবুলারি কোন কোন জায়গায় আপনি উইক, কোন কোন জায়গায় আপনার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এগুলো আপনার আন্ডারলাইন করবেন। আমি আবারও বলছি, আন্ডারলাইন করে নোটবুকে, ওই নোটগুলোতে আপনি লিখবেন যে রিডিং এ আপনি এই প্রবলেম গুলো ফেস করছেন স্ট্র্যাটেজিতে। হ্যাঁ, আর আমি যখন বলবো যে আপনি যখন রিডিং টেস্টের জন্য বসবেন, তখন কি করবেন? হ্যাঁ, আপনি স্ক্যান করলেন, আপনি কি পয়েন্টস গুলো নোট করলেন, তারপর আপনি কি করবেন? আপনি কোয়েশ্চেন প্যাটার্নটা দেখবেন। কোয়েশ্চেনের মধ্যে ট্রু ফলস, নট গিভেন, আসলে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস আপনাকে ইনক্রিজ করবে এটা বোঝার জন্য যে আসলে নট গিভেন কি, নট গিভেন দেওয়া আছে কিনা, অর্থাৎ আপনাকে প্যাসেজে কথাটা বলাই হয়নি কিন্তু তারা বলছে, তাহলে এটা নট গিভেন দিবেন। ট্রু অর্থাৎ প্যাসেজে এটাই বলেছে, হুম, এইটাই দেওয়া আছে, দ্যাট মিনস আপনাকে ট্রুতে রাইট দিতে হবে। হুম। এবং ফলস হলে অবশ্যই যে আপনাকে প্যাসেজে দেওয়া আছে কিন্তু কি কিন্তু ভুল। ওইটা পুরোপুরি পুরোপুরি উল্টা ভাবে লেখা আছে, বা ওইটার সাথে ওইটা কোনো ম্যাচ নেই। প্যাসেজে দেওয়া আছে টপিকটা বা ওই হুম, বিষয়টা, কিন্তু আপনি ওইটার ভিন্ন কিছু লেখা আছে, তখন আপনি ওটাকে ফলস দিবেন। এটা খুবই ইজি রিডিংটা। আর ডে বাই ডে আমার মনে হয় যে রিডিংটা একটু হার্ড হচ্ছে, বিকজ একাডেমিক রিডিং এর জন্য সবাই যায়, সবাইকে অবশ্যই একাডেমিক বই পড়তে হবে, রাইট? সো একাডেমিক বই পড়ার জন্য কিন্তু আপনি অনেক বেশি টাইম পাবেন না, আপনাকে অনেকগুলো বই পড়তে দিবে। আপনি যদি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে বাইরে যান, সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো বই পড়তে হবে। অ্যাজ আমি আমি যদি আমার দিকে বলি, আমি প্রফেশনাল মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, সেখানে আমাকে অনেক অনেক বই স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হয়। সো এট আ টাইম বসে আমি যদি ওটাকে মনোযোগ সহকারে পড়তে যাই, হ্যাঁ, এক সপ্তাহ আমার স্টাডি ম্যাটেরিয়ালস কমপ্লিট করা পসিবল না। আর হচ্ছে আমি এক্সাম হলে যে কিছু একটা লিখে দিয়ে আসবো, সেটাও কিন্তু পসিবল না। সেটা মাথায় রাখতে হবে যে আসলে রিডিং টেস্টটা কেন দিচ্ছেন। কারণ আপনাকে বাইরের ইউনিভার্সিটিতে যেতে হবে, আপনাকে এত এত মোটা মোটা বই পড়তে হবে যেটা থাকবে ইংলিশে। হ্যাঁ, অ্যাকুরেটলি আপনাকে কি পয়েন্ট গুলো ধরে ধরে পড়তে হবে, বুঝতে হবে যে হ্যাঁ আপনি খুব কম টাইমের মধ্যে বইয়ের ওই টপিকটা বুঝেছেন কিনা। তো আমি এটাই প্রিফার করব যে আপনি বেশি বেশি বই পড়েন, আর্টিকেল পড়েন, খুব কম টাইমের মধ্যে আপনি রিডিং গুলো বুঝতে পারেন কিনা নিজের মধ্যে সেটা অ্যানালাইসিস করেন, এবং রিডিং স্পিডটা এভাবেই বাড়বে আসলে। ডে বাই ডে প্র্যাকটিস উইল ইনক্রিজ ইউর পারফরমেন্স, আই থিঙ্ক সো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আশা করছি যে রাহান, আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা দেখে নিব আর কে আছেন আমাদের সাথে এবং কি প্রশ্ন রয়েছে আমাদের জন্য। প্রণব কুমার রয়, যিনি লিখেছেন, স্যার কম্পিউটার বেসড এক্সামের জন্য প্র্যাকটিস করার ওয়ে গুলো একটু জানাবেন, কিভাবে আমরা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম জন্য প্রিপারেশন নিব। আই থিংক প্রণব, আপনি যদি আমাদের লাইভ অনুষ্ঠানটা শুরু থেকে দেখে থাকেন, এই বিষয়ে আমাদের যে সম্মানিত গেস্ট তিনি অলরেডি কিন্তু বলে ফেলেছেন। তারপরও আমি রিকোয়েস্ট করব আমাদের গেস্টের কাছে সংক্ষেপে যদি কিছু একটা বলা যায় যে আমরা কম্পিউটার বেসড এক্সামের জন্য কিভাবে প্রিপেয়ার হতে পারি বা প্র্যাকটিস করতে পারি নিজেদেরকে। আচ্ছা, প্রণব কুমার রয়, জি জি। জি, থ্যাংক ইউ সো মাচ আমাকে কোয়েশ্চেনটা করার জন্য। আপনি কম্পিউটার বেসড এক্সামের জন্য আইডিপি অ্যাজ এসেনশিয়ালস এর যে ওয়েবসাইট, সেটাতে যাবেন। সেখানে হুম, স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া আছে, আপনি সেটা সার্চ করার ট্রাই করবেন যে স্টাডি ম্যাটেরিয়ালস কি কি আছে। সেখানে হুম, খুব সেকশন ভাগ করে করে সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে যে কম্পিউটার বেসড এর
প্রিপারেশন কিভাবে নেবেন, কিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন আসবে, আপনি এগুলো ট্রায়াল দিতে পারেন। এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে। কারণ যারা হচ্ছে ব্যান্ড স্কোর ভালো পেতে চায়, তারা কিন্তু একটা গুড সোর্স থেকে বা যে মেইন যে সোর্সটা অর্থাৎ আইডিপি, ব্রিটিশ কাউন্সিল, এই সোর্স গুলো থেকে কিন্তু নিজেকে প্রিপেয়ার করে থাকে। হ্যাঁ, এটা এটা আমাদের জানতে হবে। আপনি ব্রিটিশ কাউন্সিলের থেকেও সেটা নিতে পারেন, আপনি অনলাইনে মক টেস্টের ব্যবস্থা করা আছে, আপনি কিন্তু সেটাও নিতে পারেন। হ্যাঁ, মক টেস্ট গুলো করতে পারেন আইডিপি আইএলটিএস থেকে। মক টেস্ট, কম্পিউটার বেসড মক টেস্ট গুলো দিলে আপনি হচ্ছে বুঝে যেতে পারবেন যে আসলে আপনি কতটা ভালো করতে পারছেন কম্পিউটারে। এছাড়াও যে ভ্যানিউ গুলোতে আমরা এক্সাম নিয়ে থাকি, সেই ভ্যানিউ গুলো বা আমাদের সাপোর্টিং যে ভ্যানিউ গুলো, সাপোর্টেড পার্টনার, আহ সেই ভ্যানিউ গুলোতে আপনি যোগাযোগ করে দেখতে পারেন আপনার লোকেশন অনুযায়ী। সেখানেও তারা হচ্ছে মক টেস্টের ব্যবস্থা করে থাকে। এক্সামের আগে অবশ্যই মান্থলি 2 থেকে 3টার মতো মক টেস্ট নিজেকে দিয়ে প্রিপেয়ার করে অবশ্যই আপনি এক্সাম দেওয়ার জন্য মানে রেডি হবেন। আফটার দ্যাট আপনি হচ্ছে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবেন। ধন্যবাদ। রাহান আমাদেরকে লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর রেসপন্স। অনেক ধন্যবাদ রাহান, আপনি আপনাদের সাথে থাকার জন্য এবং আমাদের লাইভটি উপভোগ করার জন্য। আহ, দর্শক, এতক্ষণ আমরা যে আলোচনাটা করেছি, আমরা আসলে সময় সাপেক্ষের কারণে হয়তো অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও আপনাদের প্রশ্নগুলো নিতে পারিনি। আমরা চেষ্টা করবো আপনারা কমেন্ট বক্সে লিখে রাখেন, পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। আসলে লাইভ প্রোগ্রামটা হচ্ছে আপনার নির্ধারিত একটা সময়ের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রশ্ন আসলেও কিন্তু কিংবা অনেক বেশি সময় ধরেও কিন্তু আমরা নিতে পারি না। দেখা যায় যে সময় টাইম লিমিটের কারণেও আমাদের অনেক প্রশ্ন থেকে যায় বা অনেক অডিয়েন্সের বিভিন্ন যে মনের আশা সেটা পূরণ হয় না। আমরা আশা করব যে আমরা আপনারা কমেন্ট বক্সে লিখে রাখেন, পরবর্তীতে হয়তো আমরা সেই আনসার গুলো দিয়ে দিব আপনাদেরকে। আপনাদের উদ্দেশ্য আরেকবার বলে নিতে চাই, আজকে আমাদের লাইভ অনুষ্ঠান ছিল নতুন রূপে আইএলটিএস, যেখানে আমাদের সম্মানিত অতিথি খুব সচল ভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন কিভাবে আইএলটিএস পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কিংবা আপনি নিজেকে কিভাবে নতুন প্যাটার্নে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে খাপ খাইয়ে নিতে পারবেন সেই বিষয় সম্পর্কে। সেই সাথে কিন্তু আলোচনা করেছে কিভাবে আইএলটিএস এর মডিউলস গুলো সম্পর্কে আপনি খুব সহজেই আপনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং সেভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। এবং আইএলটিএস এর খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে, আমি বলবো সর্বোপরি সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। আপনি এই লাইভটি যখন আপনি দেখবেন বা পরবর্তীতে যদি আপনি লাইভটি দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে কিংবা ফেসবুকে রেখে দিতে পারেন। আমরা ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত অতিথি খাদিজা আক্তার মিম, আপনার শত ব্যস্ততার মধ্য থেকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই সুন্দর একটি সেশন কমপ্লিট করার জন্য। আরো একবার মেঘনা নিউজের পক্ষ থেকে আপনাকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের পাশে থাকবেন। যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাবেন। হ্যাঁ, অবশ্যই আছি এবং থাকবো এবং প্রশ্নের উত্তর দিয়ে থাকবো। ধন্যবাদ আজকে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যারকে। তো দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠান শেষ করব। যাওয়ার আগে, বিদায় নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলে নিতে চাই, পরবর্তী যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা মেঘনা নিউজের সাথে যুক্ত থাকতে পারেন, কিংবা সমসাময়িক যে বিষয়গুলো সম্পর্কে সেগুলো সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থাকে, কিংবা আপনি যদি কোনো বিষয় সম্পর্কে আমাদের সাথে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন তাহলে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের মেঘনা নিউজের যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেখানে কিন্তু কমেন্ট বক্সে কিংবা আপনি আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার গল্পটি শুনে কিংবা আপনার সফলতা শুনে সেটি প্রচার করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।